হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকবক। আমি স্বরলিপি, হোস্ট অফ দ্য পডকাস্ট। যারা নতুন এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আগে গিয়ে সাবস্ক্রাইবটা করবেন, কারণ আমি দেখতে পাচ্ছি প্রত্যেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তো আজকের এপিসোডটা দেখতে গেলে আগে সাবস্ক্রাইব। তো আমার এই পডকাস্টে মূলত বিভিন্ন রকম বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তো আজকে আমার পডকাস্টে আমার গেস্ট হচ্ছে রোহন ভট্টাচার্য। এর মধ্যে অনেকগুলো কাজ করে ফেলেছে, যার মধ্যে চরম হিট কিছু কাজ আমরা দেখে ফেলেছি। রোহনদাকে ভালোবাসার অনেকগুলো জায়গা তৈরি হয়ে গেছে, সে ভজগোবিন্দ থেকে শুরু করে হস্টেল ডেজ। তো আজকে আমরা তারকে বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে চেনার চেষ্টা করব। সে কি পছন্দ করে, তার দৃষ্টিভঙ্গি কি, তার কাজ নিয়ে তো কথা বলবি, তার বাইরে মানুষটা কেমন সেটা জানার চেষ্টা করব। তো কথা বলে নি, আমার সঙ্গে রয়েছে রোহনদা। থ্যাংক ইউ স্বরলিপি, এত ভালোভাবে আমাকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য সবার সামনে। কিন্তু আমার এটা খুব ভয়ের ব্যাপার আমার জন্য, যে বাইরে আমি কেমন সেটা, এগুলো খুব চাপের ব্যাপার, বুঝেছো তো, সবাইকে বলা। চাপের বিষয় হচ্ছে তোমার কাজ মানুষ দেখছে, তোমাকে প্রচন্ড ভালোবাসছে, এবং তার বাইরে মানে মানুষের যে কৌতূহল, তুমি মানুষটা কেমন আমি, তোমার কি মনে হয়? তুমি তো চেনো আমাকে অনেকদিন। আমার থেকে তো তোমার থেকেই জানতে চাইবো, মানে আমি খুব আমার ভালো মানুষ। বল, আমরা আড্ডা শুরু করি তাহলে। আড্ডাটা শুরু করি, আজকে আমরা ছুটি একটা আড্ডা মারবো। তো সেটা হচ্ছে যে, যেটা আমি প্রথমে জিজ্ঞেস করি, যেটা আমাদের একটা টপিক প্রথমেই জিজ্ঞেস করা, সেটা হচ্ছে ছোটবেলা। কারণ ছোটবেলা একটা শুরু করার মতো একটা টপিক, যেখান থেকে আমাদের শুরু হয় মজার, মানে বিভিন্ন রকম স্মৃতি থাকে। তোমার ছোটবেলাটা কেমন ছিল? আমি দারুণ কাটিয়েছি অ্যাকচুয়ালি। আমার বেশিরভাগ সময় কাটিয়েছি মামাবাড়িতে। আমার মামাবাড়ি কাঁচরাপাড়ায়। আচ্ছা। কল্যাণী কাঁচরাপাড়া, ওই কাঁচরাপাড়ায়। তো আমার মামাবাড়ি যেই জায়গাটাতে ছিল, রথতলা বলে একটা জায়গা, সেই জায়গাটা একদম আমরা রবীন্দ্রনাথের কবিতায় যে বর্ণনা পাই গ্রামের, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, একদম ওই রকম দেখতে একটা গ্রাম ছিল। মামাবাড়ির মধ্যে পুকুর, মাটির বাড়ি, উঠোন বিশাল বড়, প্রচুর গাছ, সব রকম, মানে যেই ফলের নাম বলবে সেই ফলের গাছ আছে ওখানে। তারপরে বাঁশবাগান, 2টো বাঁশবাগান ছিল মামাবাড়ির মধ্যে। ঝড় হলে আমরা দৌড়ে বেরিয়ে আম কোড়াতাম। ধরো একটা জুঁই ফুলের গাছ, তার নিচে কেউ কোনো বন্ধু শুয়ে পড়লো, আমরা ঝাঁকালাম, পুরো ফুল চাপা পড়ে যেত, এত ফুল। দুপুরবেলা বেরোতাম, বন্ধুরা কুল পাড়তাম, কারোর বাড়ি থেকে নুন, কারোর বাড়ি থেকে লঙ্কা, তেল এনে ওটা নিজেরাই থেতো করে কুল সবাই খেতাম। এরকম মজা করে কাটিয়েছি ছোটবেলাটা। তো স্কুলিং আমার এখানেই, আমি দমদমে বড় হয়েছি, আমি দমদমের ছেলে। তো দমদমেই কুমার সুতোষ মেন স্কুল, দমদমেই আমার কলেজ, মতিঝিল কলেজ। আচ্ছা। কিন্তু আমার ছুটি পেলেই, যখনই গরমের ছুটি বা কোনো ছুটি, বা সপ্তাহে মাঝে মাঝে সপ্তাহে শনি রবিবার ধরো, আমি মামাবাড়ি চলে যেতাম। মামাবাড়িতে খুব ভালো লাগতো আমার যত বন্ধু ছোটবেলার ওখান থেকেই, কাঁচরাপাড়া থেকে। আমার মামারা ভীষণ ভালোবাসে এখনো আমাকে। বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল, খুব মজা হতো। মানে দারুণ ব্যাপার, দারুণ মানে দারুণ। একদম সেই সিনেমার মতো ছোটবেলা। হ্যাঁ, আমার দারুণ কেটেছে ছোটবেলা। আচ্ছা, তোমার কি পাহাড় পছন্দ? আমি কেন জিজ্ঞেস করছি বলবো। আমার পাহাড়ই পছন্দ, কারণ আমার, হয়তো তুমি সোশ্যাল মিডিয়ায় দেখেছো, আমি না, প্রচুর সেটার জন্য পাহাড়ে যাই। বলছি না। আমি রোহনদাকে যতবারই ফোন করেছি, রোহনদা বলেছে এই তো আমি শিলিগুড়িতে, এই 20 তারিখ আমি ফিরবো। বছরে 5 বার পাহাড়ে যাই, মানে 5 বার মিনিমাম আমার যেতেই হয়। আমার কাজ না থাকলেই আমি পাহাড়ে চলে যাই, যখনই আমি গ্যাপ থাকে আমার কাজের থেকে। সেই জন্যই মেবি আমি সিরিয়াল কম করি। আমার এক একটা সিরিয়ালের পর দেখবে প্রচুর গ্যাপ পড়ছে। এখন তো আর করছি না, এখন ছবি করছি, যেহেতু আমার আরো সুবিধা পাহাড়ে যাওয়ার। ছবির শুটিংও হয় পাহাড়ে। আর সিরিয়াল করলে কি টানা চলতে থাকে। তাও আমি ওই লাস্ট সিরিয়ালটা এটা করেছিলাম, তুমি আশেপাশে থাকলে, সেটার মাঝেও আমি 3 দিন ছুটি নিয়ে আমি গেছিলাম কার্শিয়াঙে। আরে বাপরে, তোমাকে আমি কবে থেকে ফোন করছি? পুজোর পর থেকে আমি যখন ফোন করেছি, তারপরে মানে 1 মাস এখানে গ্যাপে আসার গ্যাপে। জন্য মনে হয় করনি। হ্যাঁ, মানে তার মধ্যে এটাও কারণ ছিল। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তো সেখানে আমি মানে ফোন করেছিলাম। তুমি অন্য জায়গায় ইন্টারভিউ নেওয়ার জন্য করেছো? না আমি না, অন্য কোনো কারণ বলছি না। টকবকের জন্যই বলেছিলে? হ্যাঁ, ও আচ্ছা। আমি এখানেই তো, এটাই তো আমার পডকাস্ট। ওকে। তো সেই জন্য আমি তোমায় ফোন করেছিলাম। তখন আমি 3 বার ফোন করেছি না 4 বার ফোন করেছি, মানে গ্যাপে, মানে 1 মাস অন্তর বা 1 মাস। আমি ততবারই শুনেছি। আমি এই তবে স্বরলিপি শিলিগুড়িতে 20 তারিখে আসছি। আমাকে তুমি ভুল আজকে, যাচ্ছ, স্বরলিপি একজন জার্নালিস্ট রয়েছেন। হ্যাঁ আমি বর্তমানে আমি সেই অ্যাকচুয়ালি, নই, হ্যাঁ স্বরলিপি, আমি আদ্যপান্ত্র হ্যাঁ অভিনেত্রী। তো আমার ভালো লাগে মানুষের সঙ্গে কথা বলতে, মানুষের সম্পর্কে জানতে। আর এই পডকাস্ট থেকে আমি প্রচুর কিছু শিখি তোমাদের থেকে।
মানে মারাত্মক একটা এক্সপিরিয়েন্স হয় এই চেয়ারটায় বসে। বাহ! অ্যাকচুয়ালি আমার মনে হয় পডকাস্ট এমন একটা জায়গা যেখানে আমি ধরো আমাকে তুমি আজকে ডেকেছো, আমার কথা শুনে যেন কেউ কিছু শিখতে পারে। মানে আমি খুবই কম জানি। আমি খুবই কম মানে খুবই ছোট একজন মানুষ। কিন্তু আমার ছোটবেলা থেকে কিছু তো এক্সপেরিয়েন্স হয়েছে। বা আমি অবশ্যই। কিছু জিনিস শিখেছি আমার এক্সপেরিয়েন্স থেকে, যে কিছু ভুল করেছি লাইফে সেগুলো থেকে যে শিক্ষাগুলো পেয়েছি। তো সেগুলো যদি আমার নেক্সট জেনারেশনকে বা যারা দেখছে আজকে পডকাস্টটা তারা যদি জানতে পারে কিছু উপকার হয়। একদমই তাই। আমার মনে হয় পডকাস্টটা ওই জন্যই থাকা উচিত। ভীষণভাবে আর আমি নাহলে নিজেও আমি পডকাস্টে এই জন্য আমি বলে নিই তোমাকে, আমি আসতে চাই না খুব একটা। কারণ একটা দুটো জায়গায় গেছি, তারা এতই খারাপ প্রশ্ন আসে বেশিরভাগই, আর একটাই টপিক থাকে তাদের, কার সাথে প্রেম করছি, কেন করছি। একদমই তাই। এগুলো খুব মানে বোকা বোকা লাগে হ্যাঁ, আমি আমার। ওগুলো জিজ্ঞেস জেনে তো করবো কারোর না। কোনো লাভ নেই। এক্স্যাক্টলি। কিন্তু এটাই মানুষ জানতে চায়। না না, কারণ মানুষ তোমার জানতে লাস্ট চায় না। সিরিয়াল থেকে তো প্রচুর মানে কি নিউজ হয়েছে, প্রচুর মানে ভাইরাল পডকাস্ট হয়েছে এটা যে তো মিডিয়া বানায়। হ্যাঁ, কোন রোহনের সঙ্গে অঙ্গনার প্রেম, লুকিয়ে দেখা করতে যাওয়া। লুকিয়ে এসব লুকিয়ে। হ্যাঁ, মানে কেমন মানে কি এনজয় করো এই যে বিষয়গুলো ঘটছে? কেমন লাগে? লোকানোর তো এখন কোনো মানে, এখন আমি যে বয়সে আছি, হুম, আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি খুব বেশি কারোর সামনে দেখাতেও চাই না। অনেকেই আছে যারা দেখাতে চায়, তাদেরকে আমার ভালো লাগে। আমি দেখাতেও চাই না, আবার আমি লোকাতেও চাই না। মানে আমি এরকম না যে মিডিয়া দেখলেই হাত ধরে হুম, নেব, হুম। বা এরকমও না যে মিডিয়া দেখছে বলে আমি হাতটা ছেড়ে দেব। তো আমি পার্সোনাল লাইফের জায়গায় রাখতেই পছন্দ করি সবসময়। সেই জন্য আমি ওটা নিয়ে কখনো কোনো বাড়াবাড়িও তো করিনি। তুমি না চাইতেও সেই সময় একটা প্রচুর তোমার সে ওই সিরিয়ালটা করতে চলাকালীন ওটা আরকি। সিরিয়ালের যেকোনো, দেখো না এখন যে সিরিয়াল চলছে সব হিরোইনদের নিয়ে ওরকমই হুম, কথা হয়। হুম। এটা এটা হচ্ছেই। মজা পায় হ্যাঁ, লোকে। একদমই তাই। নিজেরাও মজাটা যা হ্যাঁ, ভাবছে ভাবুক লোকে। ওটাই। ১-২ জনের হয়ে যায় ওরকমভাবে, সেই জন্য ভাবে সবার হয়। এই যে ১-২ জনেদের হয়ে যায়, আমি তোমাকে একটা প্রশ্ন করি অভিনেতা হিসাবে। যে এই তো ধরো একটা প্রজেক্ট চলে। সত্যিই কি যখন আ তোমাদের ডিউরিং শুটিং বলছি বা সেই পিরিয়ডটা চলেছে, সিনেমা হতে পারে, সিরিয়াল হতে পারে, হোয়াটএভার। সেই চরিত্রটার সাথে কি যাপনের সময় সত্যি কিছু রসায়ন তৈরি হয়? একদমই হয় না। আমার মনে হয় না হওয়া উচিতও। হ্যাঁ, তো মানে দুজন সুইচ অন সুইচ অভিনেতা, অফ। অভিনেত্রী ওখানে কাজ যখন করে, আমার যারা প্রফেশনাল ভীষণভাবে, হ্যাঁ, কেউ আছে, আ কারোর লাইফে কাউকে দরকার আছে, ধরো কারোর হুম, কোনো একটা জায়গা ফাঁকা আছে। সে যদি ওটা পেয়ে যায় তার মধ্যে, তাহলে তারা নিশ্চয়ই একসাথে থাকতে পারে। আমি ভজগোবিন্দ করেছি, সেটা ২ বছর চলেছে। হুম। স্বস্তিকার সাথে আমার জুটি সুপার সুপার ডুপার হিট হিট। ছিল। মানে ডালি গোবিন্দ এখনো, আমরা এখনো হ্যাঁ। এখনো শোতে গেলে হুম। এখনো ডালি গোবিন্দ। ঠিক আছে? এত হিট। আমার স্বস্তিকা খুব ভালো বন্ধু। কোনোদিন মনে হয়নি যে আমরা দুজন একটু বাইরে একা ঘুরে আসি। কোনোদিন মনে হয়নি। যেটুকু টাইম শুট করেছি। তারপরে আমার সিরিয়াল খুব হিট হয়েছে অপরাজিতা অপু। হুম, সুস্মিতা আমার ছোট বোনের মতো। আমি ওর সাথে এত রোমান্টিক সিন করেছি। অপু দীপুর জুটিও হুম, খুব হিট। হুম, হুম। বাট ও ১ম দিন থেকে ও মানে একটা আ কাউকে দেখে একটা ভাইব আসে না? সিস্টার ভাইব দিয়েছে ও আমাকে। আর ও আমাকে দাদা বলেই ডাকে। আর আমি ওকে ছোট বোনের মতন দেখি। সেটা হয়নি এখানেও। আমি যখন ভাসান বাপি করেছি, ভাসান বাপির সাথে দীপু মানে আমাদের দীপান্বিতার একটা নিতে। জুটি ভীষণভাবে তৈরি হয়ে গেছিল। সবসময় ফ্লার্ট করতাম ওর সাথে যেহেতু। এগুলো চরিত্র। ঠিক আছে? তো দীপুর সাথে তো মানে ও আমার টাইপই না। তো সেটার কোনো প্রশ্নই নেই। তো ওইভাবে তোমার হয় না। ক্ষেত্রে হয়নি। বিভিন্ন ক্ষেত্রে দেখেছি অনেক মানে বড় ইন্টারভিউতেও দেখেছি আমি যেরকম চটপট হয়েছে। প্রেম করতে পারি না, সত্যি কথা বলতে। তোমার আমি প্রেমে একদম পড়তে প্রেম করতে পারি না। দেরি আমার হয়। দেরি হয়, আর পড়লে আমি সেটা অনেক দিন চলতে থাকে। কারণ আমি ওইভাবে প্রেমে পড়িও না। আমার মানে আমার ওইভাবে ভালোও লাগে না। আমি ওইটায় বিশ্বাসই করি না। আমি হুম, বড়ই হুম। হইনি ওইভাবে যে আ মানে খুব প্রেম করতে হবে, বা আমি প্রেমিক মানুষ, অন্য জিনিসে আমার প্রেম আছে। কিন্তু আমি ওইরকমভাবে মেয়েদের সাথে প্রেমে পড়তে পারি না ঝট করে। আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম। এটা হলিউডের ছবিরই একটা প্রমোশনাল ইন্টারভিউ ছিল। তো সেখানে যিনি অভিনেতা তিনি একটা ইন্টারভিউ দিচ্ছেন। বলছে যে আমার যেটা হয় মানে আমি যখন কাজটা করি, আমি বাংলাতেই বলছি, তো যাপনে কাজটা করি।
তো সেই অবশ্যই সেটা ছবির ক্ষেত্রে তো একটা মেথডে আমি মধ্যে যাই এবং সেই মেথডের মধ্যে যে আমার দুবার হয়েছিল এরকম যে আমার উল্টো দিকে আমি যার সঙ্গে কাজ করছি, কাজ করতে করতে আমার দ্বিতীয় দিন হঠাৎ একটা স্পার্ক হয়ে যায়, মানে স্পার্ক কাজ করে যে আমার মনে হয়েছে যে আমি এই চরিত্রটার প্রেমে পড়ে গেছি, নট পার্সন, হুম, মানে ওই চরিত্রটার প্রেমে হুম। পড়ে গেছি। হ্যাঁ, চরিত্র তো প্রেমে তো পড়তেই হবে। আমি যে একদমই, চরিত্রটা আমি তো ভজগোবিন্দ করেছি, আমি তো গোবিন্দর প্রেমে এখনো আছি। হ্যাঁ, গোবিন্দর মানে মতো তার উল্টো চরিত্রের দিকের প্রেমে কে কথা বলছেন, পড়বে না? তিনি পুরুষ এবং তার হ্যাঁ। উল্টো দিকে যে ওফ মহিলা বাবা! চরিত্র ডালির রয়েছে। মতো কেউ সত্যিকারের থাকলে তো আমি কোনোদিন প্রেমে পড়তাম না। ওরকম গার্লফ্রেন্ড, ওরকম বউ আমি চাই ওরকম না। চিৎকার ঝামেলা ঝাঁটি। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, তো সেই চরিত্রের প্রেমে আমি পড়েছি এবং যখন আমার কাজ শেষ হয়ে গেছে সেইখানে আমি এত সুইচ অন সুইচ অফ করতে পারি, বাট আমি নিজেকে সুইচ অফ করতে পারিনি আমার। ভাগ্যিস উনি কোনো ভিলেন করেনি যে মার্ডার করে প্রচুর, তাহলে সুইচ অফ যদি না করতে পারতো সে মার্ডার তো করে দিত সেখানে গিয়ে। একটা খুব রোমান্টিক একটা সিনেমা ছিল। তো সেই ক্ষেত্রে এইটা আমি শুনেছিলাম যে এরকম হয়, এই যেরকম, প্রশ্নটা জানো তো নাসিরুদ্দিন শাহকে একবার করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তো নাসিরুদ্দিন শাহ বলেছিল যে তুমি আমাকে গাছের সাথে প্রেম করতে দাও, আমি গাছের সাথে প্রেম করে দেবো, আমি তো অভিনেতা। হুম তাই বলে গাছটাকে তো সত্যিকারে ভালোবেসে ফেলবো না, তাই না? তো মানুষ গাছ সব সমান আমাদের কাছে, যারা অভিনয়টা করে। হুম সুইচ অফ সুইচ অন এগুলো তো প্র্যাকটিস, এগুলো তবে আমাদের একটা লিমিট রাখা উচিত সবকিছুতেই। হুম সবকিছুতে একটা লিমিট থাকা উচিত সবার। হ্যাঁ, তো আমরা যখন যার সাথে অভিনয় করি তাকে সম্মান করা উচিত। কারণ তার অনেক কিছু মানে কমফোর্ট জোন থাকতে পারে, আনকমফোর্ট জোন থাকতে পারে। তো সেগুলোকে সম্মান করা ঠিক উচিত, সেগুলো জানা উচিত। ঠিক, আর একটা ভালো বন্ধুত্ব তো অবশ্যই থাকা উচিত। ভীষণ। আমি আমার কেউ যদি হিরোইন করে, তার সাথে যদি বন্ধুত্ব ভালো না হয়, তাকে যদি আমি পছন্দই না করি, তার সাথে ভালো কাজ এই করব কি করে? রিফ্লেকশনটাও আসবে না। আসে জানো তো, মানে খারাপ যাকে আমার পছন্দ হবে না তার সাথে তুমি দেখতে পাবে যে অতটা ভালো ঠিক, কাজ করতে পারছে না। তাই বলে তার সাথে প্রেম করা শুরু করব না। না না কিন্তু অবশ্যই। তাকে অবশ্যই, আর সেই চরিত্রটাকে আমি যখন ওই চরিত্রটা প্লে করছি, রোহান তো ডালির সাথে প্রেম করেনি, না, গোবিন্দ ডালির সাথে গোবিন্দের প্রেম সাথে। করেছে। তাই না? তো গোবিন্দ ডালিকে খুব ভালোবাসে। ঠিক। রোহান ডালিকে ভালোবাসতে পারে না। তোমার কি মানে ১ম থেকেই তোমার ইচ্ছে ছিল যে অভিনয়? হ্যাঁ, আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি অভিনয় করব। অ্যাকচুয়ালি আমার বাপির খুব ইচ্ছে ছিল, আমার বাবার। যে আমার বাবার খুব ইচ্ছে ছিল সে নিজে অভিনেতা হবে। ছোট হুম, থেকে অনেক চেষ্টা করেছে। কিন্তু আমাদের যেহেতু লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হয়েছে, ছোটবেলা থেকে নিজেকে মানে নিজের ফুল ফ্যামিলিকে সামলাতে হয়েছিল। বাপি মানে পুরো ইন্ডিয়াতে ঘুরে বেরিয়েছে কাজের জন্য। তো সেখানে বাপি নিজে হতে পারেনি অভিনেতা। থিয়েটার করেছে অনেকদিন। তো বাপি চেয়েছিল যে আমার ছেলেকে আমি অভিনেতা বানাবো। কিন্তু কখনো জোর করেনি বাপি। হুম, বাপি চেষ্টা করেছে দেখার যে কি সত্যি চায়। হুম, মানে আমাকে নিয়ে আমার মনে মানে ১ম কোন সিনেমা দেখেছি, অনেকে বলে না তোর ১ম দেখা সিনেমা কোনটা? অনেকে বলে দেয়। আমি বলতে পারব না। কারণ আমি ১ম যখন সিনেমা দেখেছি তখন আমার জ্ঞানই হয়নি। মানে আমাকে কোলে নিয়ে, নিয়ে বাপি সিনেমা দেখত। আমাকে নিয়েই শুধু, মাও যেত না কিন্তু। হলে কাঁদতাম, বাপি হলে ঘোরাতো। আমার আবছা, আবছা মনে পড়ে একটু বড় হওয়ার পর ২.৫-৩ বছরের কথা। লোকজন চিৎকার করছে, "এই কার বাচ্চা কাঁদছে?" বাপি বাপি এরকম এভরিডে বাপি ২টো ৩টে করে সিনেমা দেখতো যখন সময় থাকতো। মানে এত সিনেমা পাগল একটা লোক ছিল। তো আমাকে নিয়ে, নিয়ে সিনেমায় যেত। যখন একটু বড় হলাম, আ ক্লাস 4 এ পড়ি এরকম আমি। তো বাপি আমাকে এভরিডে জিজ্ঞেস করতো ছোটবেলায় যে, "বড় হয়ে কি হবি?" মানে শুনতে চাইতো যে আমি অভিনেতা হব। কিন্তু আমি বলতাম আমি পেইন্টার হব, কখনো বলতাম পুলিশ হব, কখনো বলতাম আর্মি অফিসার হব। তো বাপি ব শুনতো। এবার ক্লাস 4 এ যখন পড়ি আমি ১ম একবার বলেছিলাম যে, "আমি না অ্যাক্টর হব বড় হয়ে।" এত সিনেমা দেখেছি ছোট থেকে মাথায় ঢুকে গেছে, বলতে বাধ্য। তো আর অ্যাক্টিংটা ভালোও বেসে ফেলেছি তখন। আর এত বাপির কাছে শুনেছি অ্যাক্টরদের নিয়ে। সেদিন বাপি আমাকে, আমার মনে আছে এখনো অত ছোটবেলার কথা, বাপি আমাকে বলেছিল যে, "অ্যাক্টিংটা কিন্তু সাধনা। হ্যাঁ? অ্যাক্টররা সাধক হয়। সাধক আর অ্যাক্টরের মধ্যে কোনো তফাৎ নেই। তো তোকে এখন থেকে তৈরি হতে হবে তাহলে। সবকিছু শিখতে হবে। তুই যদি একজন অভিনেতা হতে চাস, গান শিখতে হবে, নাচ শিখতে হবে, আবৃত্তি করতে হবে, গাড়ি চালানো, সাঁতার কাটা, সাইকেল সব আমি এভরিথিং আমি সবকিছু জানি ঐজন্যে। মানে ভজগোবিন্দ চরিত্রটা আমি ঐজন্যেই করতে পেরেছি। গোবিন্দ বলত না, "রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। জল চাইলে জল দিতে পারি, বাচ্চার ডেলিভারিও করাতে পারি। নামটা মাথায় রাখবেন, গোবিন্দ।" তো এটা ভীষণভাবে ভাইরাল হয়েছিল, আমার সবাই ওটা পছন্দ আমারই করতো। অ্যাকচুয়ালি আমার সাথে এত মিলে গেছিল, আমি সবকিছু করতে পারি। রোহান সব পারে।
তো গোবিন্দও সব পারতো, সেই জন্য বাপি আমাকে সব শিখিয়েছে। তো আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল। মানে শুরুটা কখন হলো, মানে কিভাবে সুযোগটা হলো? সুযোগ এসেছে আমি যখন ক্লাস 12, আমি সবসময় বাপিকে বলেছিলাম, আমি ভীষণ ফোকাস ছিলাম। আর এই ব্যাপারটা আমি ঠিক ছিলাম যে আমার পড়াশুনোটা করতে হবে। তো আমি বলেছিলাম ক্লাস 12 এর পর আমি একটা ডিপ্লোমা কোর্স করতে চাই অ্যাক্টিংয়ে। ক্লাস 12 দিতে দিতে বলেছিলাম বাপিকে। আর বাকি শেখা তো চলছিল। আমি মার্শাল আর্ট করছিলাম। মার্শাল আর্টে বেঙ্গল টিমের আমি খেলছিলাম। আমি সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট এ ক্যারাটেতে। বাবা! তো ন্যাশনাল চ্যাম্পিয়ন, আমি স্টেট চ্যাম্পিয়ন বহুবার। তো ওগুলো চলছিল। অভিনয় নিয়ে আমি ক্লাস 12 পরীক্ষা দেওয়ার পর আমি একটা ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছিলাম ১ বছরে। খুব ভালো একটা জায়গা থেকে। কারণ অনেক জায়গায় অভিনয় শেখানো হয়, সেগুলো বেশিরভাগই ফ্রড হয়। ফ্রড জায়গা। তো আমি খুব ভালো ফ্যাকাল্টি পেয়েছিলাম। সোহাগ সেন থেকে শুরু ওরে করে বাবা! কৌশিক সেন, অশোক মুখোপাধ্যায়, হুম, ভালো, ভালো ফ্যাকাল্টি পেয়েছিলাম। আমি মাইম শিখেছি আ আ আমাদের দেবাশিস দেবের কাছে। হুম। তো অঞ্জন দেব, সরি, দেবাশিস দেব আমার গানের টিচার। আমি গান শিখেছি দেবাশিস দেবের কাছে, আর অঞ্জন দেবের কাছে মাইম শিখেছি। তো আমি এরকমভাবে শিখে-টিখে তারপরে যখন কলেজে গেলাম, ফার্স্ট ইয়ার থেকে আমি অডিশন দেওয়া শুরু করলাম। বিভিন্ন জায়গায় অডিশন দিতাম। তো স্টুডিওতে ছবি নিয়ে যেতাম। অনেক ফ্রড লোকদের সাথেও দেখা হয়েছে সেই সময়। স্টুডিওর বাইরে দাঁড়িয়ে থাকতাম। কেউ হুম, ঢুকতে দিত, কেউ দিত না। 91 স্টুডিওতে আমার হ্যাঁ। মনে আছে তখন প্রদ্যুৎ দা বলে একজন থাকতেন রিসেপশনে। তো উনি আমাকে অনেক হেল্প করেছিল। উনিই ১ম আমাকে যে স্টুডিওতে ঢুকতে দিয়েছিল। তার আগে ঢুকতে দিত না। তো উনি সব হাউসগুলোতে আমাকে বলেছিল, এখানে ছবি দিয়ে দাও। তো আমি ছবি দিয়ে দিয়েছিলাম। তো এরকম করেছিলাম। তারপর একবার ১ম যেটা সুযোগ, সেটা আমার মা আমাকে একদিন বলল যে, "একটা টিভিতে এরকম অ্যাডভার্টাইজ যাচ্ছিল যে অভিনেতা চাই নতুন, আর নাম্বার দিয়ে দিয়েছে। তুই একটা ফোন কর তো এখানে।" আমি নাম্বারটা রেখে দিয়েছি। তো ফোন করলাম। ওরা বলল, "আমাদের চ্যানেলের অফিসে এসো।" তো আমি অফিসে গেলাম ওদের, ওই তোমার এক্সাইড মোড়ের ওখানে। অফিসে গিয়ে ওদের ওখানে অডিশন দিলাম। অডিশনে একটা ক্যারেক্টার আমাকে প্লে করতে দিল, ক্যারেক্টার প্লে করলাম। আমি না অডিশন দিয়ে ওখান থেকে যাচ্ছিলাম না। এখন আমার সাথে যারা একসাথে আমরা উঠেছি, এখনকার অনেক অভিনেতা আছে, আমরা একসাথে অডিশনটা দিতে গেছিলাম। আচ্ছা। অনেকে আছে, অভিষেক বোস, হ্যাঁ, তারপরে তোমার রাজা গোস্বামী, আচ্ছা। সুদীপ সরকার, আমরা সবাই ওই হুম, হুম। অডিশনটা, আমাদের সবার ১ম অডিশন ওটা। তো আমরা গেছিলাম। আ আমি বসেছিলাম, আমি যাচ্ছিলাম না অডিশন হয়ে যাওয়ার পরেও। অডিশনটা নিচ্ছিল ২ জন বিখ্যাত এখনকার প্রোডিউসার। সুশান্ত ও! আ আ হুম, দাস, সুশান্ত দা। 10 আর সিনেমা। হচ্ছে, হ্যাঁ, আর সানি দা, আমাদের হ্যাঁ। তোমার অ্যাক্রোপলিসের। হুম, হুম। ২ জন অডিশন নিচ্ছিল। তো আমি অডিশন দিয়ে দিয়েছি। তারপরে একটা ছেলে ঢুকেছে। তাকে বলছে, "তুই ডান্স করতে পারবি?" আমি দেখছি অডিশনটা। বলছে, "হ্যাঁ, ডান্স করতে পারবো।" বলছে, "ঠিক আছে, একটা গান নিজের মোবাইল থেকে চালা।" বলে, "আমার তো মোবাইলে গান নেই।" তখন আমি পাশে বসেছি। আমি বললাম, "আমি গান গেয়ে দেবো?" বলছে, "ঠিক আছে, গান গা।" এবার আমি মন মানে না, হ্যাঁ। ওই গানটা গেয়েছি আর ও হুম। ডান্স করেছে। তো ওই ছেলেটার অডিশনের পর বলছে সুশান্ত দা যে, "তুই নাচটা কেমন করেছিস বলতে পারবো না, তবে তুই গানটা খুব ভালো ভালো গাস।" গান। তো ছেলেটা বেরিয়ে গেছে। আমাকে বলল, "তুই তো গান ভালো করলি, অভিনয়টাও ভালো করেছিস। তুই ডান্স করতে পারবি?" আমি বললাম, "হ্যাঁ, ডান্স করতে পারবো।" ওই 'ক্রেজি ফর' ঋতিক রোশনের হ্যাঁ। ওইটা আমি করেছিলাম ডান্সটা। তো ওরা বলল, "তুই তো অলরাউন্ডার। তুই সবকিছুই জানিস। ঠিক আছে, তোকে ডাকছি।" বলে আমি চলে এসেছি। তারপরেই ওখানে ডাকার আগে আমাকে বিষ্ণুপাল চৌধুরী বিখ্যাত লেজেন্ড আমাদের হুম। মেগা সিরিয়াল ১ম যেটা হয়েছে 'জননী', সেটার ডিরেক্টর উনি ছিল। তো বিষ্ণুপাল চৌধুরী তখন একটা সিরিয়াল করছিল 'বসুন্ধরা' বলে। সেই সিরিয়ালটার জন্য আমাকে ডেকে নেয় এবং সাইন করিয়ে নেয়। আমি সাইন করলাম যেদিন, সেদিন সুশান্ত দা ফোন করে বলল যে, "ওইটা ফাইনাল হয়ে গেছে, তুই করছিস আমাদের হিরো।" আমি বললাম, "দাদা, আমি তো সাইন করে ফেলেছি অন্য একটা।" "তুই বলবি না আমাদের এই সে।" আর করা হয়নি তারপরে কাজ। এত বছর পর আমি সুশান্ত দার সাথে 'অপরাজিতা অপু' করলাম, হুম, 'হস্টেল ডেজ' করলাম সানি দার সাথে, হুম। 'জাতিস্বর' করলাম। তো দুজনকেই আমি গল্পটা বলেছি। জানো, তোমরা আমার ১ম অডিশন নিয়েছিলে, খুব প্রশংসা করেছিলে।
খুব খুশি দুজনই। এই মোমেন্টগুলো চেরিশ করলে নিজেরই কি ভালো লাগে। হ্যাঁ। মানে যখন নিজের চেষ্টায় পুরো ওঠাটা হয়, হুম। যখন চারিদিকে এত ফ্রড কেস, এত ছেলেমেয়েরা, এত অভিনেতারা মানে কোথায় তলিয়ে যাচ্ছে তাদের কোনো ঠিক ঠিকানা তুমি খুঁজে পাওয়া ভাবতে যাচ্ছে পারবে না না। কি হয় নতুন অভিনেতাদের সাথে। হুম, আমি যা ফেস করেছি, আমি যে বললাম না ১ম সিরিয়াল আমার বিষ্ণুপাল চৌধুরীর, সেই সিরিয়ালটার যখন আমি অডিশন দিতে গেছিলাম, ২০০৯ এর কথা বলছি এটা। অডিশন দিতে গেছি তখন একজন ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল। ঠিক আছে? লোকটার নাম ছিল অরুণ দা বলে। সাদা ধুতি পাঞ্জাবি পরতো। একদম জ্যোতি বসুর মতো দেখতে ছিল। তো লোকটা দেখলে ভক্তি হয় না? সাদা ধুতি পাঞ্জাবি হুম। এরকম একটা সৌম্য চেহারা। লোকটা এসেই আমাকে ঢুকছি আমি সবে অফিসে। "এই তুমি কে? বেরো, বেরো, বেরো এখান থেকে।" আমি বললাম, "আমি অডিশন দিতে এসেছি।" "না, না বেরো, বেরো। কোনো অডিশন তোমরা মডেলিং এর ছেলে তোমরা চেহারা-টেহারা যেহেতু ভালো ছিল ওর ধারণা এরা মডেলিং এর ছেলেদের চেহারা ভালো হয়। অভিনেতা মানে খারাপ দেখতে হতে হবে।" তো কি ধারণা এটা আমি জানি না। তো বেরো, বেরো। আমি বুঝতে পারলাম না কেন বেরিয়ে গেলাম। একজন আমাকে হেল্প করেছিল তখন পার্থদা বলে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। উনি তখন ছিল বাইরে। উনি বলল যে, "তুই কালকে আয় বিষ্ণুদা থাকবে আমি তোকে ঢুকিয়ে দেবো।" উনার দেখে মনে হয়েছিল যে আমি হয়তো করতে পারি। তো পরের দিন আবার আমি গেছি। তো পার্থদা আমাকে নিয়ে ঢুকছে। অরুণদা আবার বাইরে বেরিয়েছে, "এই কি হয়েছে তুমি?" তখন পার্থদা বলে, "না ও অডিশন দেবে তাই আনলাম।" আমি, "না কালকে তো ওকে বের করে দিলাম।" তখন বিষ্ণুদা বাইরে বেরিয়ে এসছে। বলে, "এই দাঁড়াও কি হয়েছে?" বললাম, "স্যার অডিশন দেবো।" বললো, "এসো ভেতরে এসো।" গিয়ে আমাকে একটা স্ক্রিপ্ট দিল একটা আ ফিমেল আ অ্যাক্টরের ডায়ালগ কোনো। মানে বোঝা যাচ্ছে ওটা যে কোনো মেয়ে অভিনেত্রীর ডায়ালগ। তো আমাকে বলল যে, "আমার কাছে নেই কোনো পুরুষ অভিনেতার ডায়ালগ, তুমি এটাই পড়ো দেখি।" আমি পড়লাম ওটা আমার মতন করে। বলল, "একে দিয়ে হবে।" বলে উনি আমাকে হিরো নিয়ে নিল ওই সিরিয়ালে। ওটা আমার একটাই সিরিয়াল ছিল তার আগে। তারপরে সব সিনেমা করেছি হুম, বিফোর ভজগোবিন্দ। হুম। তো তারপরে অরুণদা খুব পেছনে লেগেছিল আমার ওই লোকটা। মানে শুটিং আমি নতুন ছেলে তখন। আর আমার সাথে যারা অভিনয় করছে আমরা ৫ ভাই হয়েছিলাম। আমার ভাইরা শুনবে কারা হয়েছিল? আমার বড় ভাই যে ৪ ভাই হয়েছিল, রাজেশ শর্মা, দেবশঙ্কর হালদার, ওরে ঠিক আছে? কৃষ্ণ কিশোর আর জয়ন্ত দত্ত বর্মন। সবাই বাঘা, বাঘা বাঘা, অভিনেতা। বাঘা অভিনেতাদের সাথে আমি বাচ্চা ছেলে তখন ফার্স্ট ইয়ারে পড়ি আমি। আমি মানে ওদের সামনে এমনিই ঘাবড়ে আছি। আর ক্যামেরার পাশে দাঁড়িয়ে যাতে আমি আরো ঘাবড়ে যাই, অরুণ দা এরম করছে। আমার দিকে তাকিয়ে কিচ্ছু হচ্ছে না বলে চলে যাচ্ছে। আর আমি না নার্ভ ফেল করে যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার। তারপরে জানলাম উনি একজনের থেকে টাকা নিয়ে রেখেছিল। ওই সুযোগটা আচ্ছা। দেবে বলে। সেটা দিতে পারছিল না বলে আমাকে এরকম করছিল। তারপরে উনিও আমার থেকে টাকা চেয়েছে বহুবার। আমি সেটা বিষ্ণুদাকে বলেও দিয়েছিলাম। উনি অনেক বকাও খেয়েছে তার জন্য। এগুলো হয় নতুন অভিনেতাদের সাথে। ভীষণভাবে হয়। এই যে ধরো তুমি তো মানে যেহেতু তোমার ইন্ডাস্ট্রিতে আগে কেউ নেই সেই অর্থে, তো সেখানে তোমার কখনো ভয় করেছিল যে আমি যাকে বিশ্বাস করছি সে আদৌ ভেতরের লোক তো? মানে অনেক রকম ব্যাপার থাকে এখন। আগে সবাইকে বিশ্বাস করতাম ভয় না পেয়ে। পরে এতবার মানে বিশ্বাসঘাতকতা করেছে অনেকে। এখন তো ভয়টা এখনো ভয় পাই। এখন খুব একটা সহজে বিশ্বাস করাটা এটা জানো তো খুব দরকার আমাদের অভিনেতাদের আমার মনে হয় ইনোসেন্সটাকে বজায় রাখা। আর নাহলে ভালো অভিনেতা কোনোদিন হতে পারবে না। আজকে দেবদা এত বড় সুপারস্টার আমি লোকটাকে পার্সোনালি চিনি বলে বলছি। এত বড় সুপারস্টার একটাই কারণে আমার মনে হয় উনার ইনোসেন্স। প্রচণ্ড উনি না ধরে রেখেছে কি করে আমি জানি না ইনোসেন্সটা এত হুম। মানে এত বড় হয়ে যাওয়ার পরেও। ঠিক কথা। আমি দেবদার কথা বলতে একটা ঘটনা মনে পড়লো। এই যখন খাদানের ডাবিং চলছিল এডিটিফিক্সে তখন আমার একটা কাজে আমি এডিটিফিক্স গেছিলাম। তো তখন দেবের ডাবিং ছিল ওইদিনকে। দেব মানে মাঝখানে তখন যে চা করেন যে ভদ্রমহিলা উনি নতুন জয়েন করেছেন, তো উনি বলেছেন, "দেবদা আপনার সাথে একটা ছবি তুলবো।" তো তারপরে ডাবিং হয়ে গেছে কথাবার্তা বলে দেবদা বেরিয়ে গেছে, মনে নেই। হুম, কিছুক্ষণ পরে দেবদা ফিরে এসছে। একদম। ফিরে আসার পর বলছে, "এই তুমি আমার সাথে ছবি তুলবে বললে তুললে না হুম, তো?" আমি গাড়িতে উঠে গেছিলাম, তারপর একদম, চলে আমি ভাবলাম যে কি একদম। কাকে দেখছি এটাই করে। মানে। আমি এটাই আমাকে যখন বলেছিল সবাই যে তুমি ডান্স জুনিয়র করছো ৩ হ্যাঁ। মাস দেবদার সাথে ছিলাম ওটা। হুম, তারপরে বাঘা হুম, যতীন হুম, করলাম। হুম। তো কেন মানে কি মনে হচ্ছে এত সুপারস্টারের সাথে অভিনয় করছো দেবদার? আমি আমি শুধু একজন সুপারস্টারকে কাছ থেকে দেখতে চেয়েছিলাম। সে কিভাবে বিহেভ করে, সে কিভাবে ক্রাফট কি আছে তার। আমি একটা জিনিস দেখেছিলাম যে ওই যে ঝাড় দিচ্ছে তাকেও পিঠ চাপড়ে দিয়ে হেঁটে চলে গেল। বুঝেছো? সে পেছন ঘুরে ঝাড় দিচ্ছিল। আমি দেখেছি এগুলো। পেছন থেকে দেবদা এসে ওর
পিঠে হাত দিয়ে চলে, লোকটা তো ওর তো দিন হয়ে গেল, ও খুশি হয়ে গেল না, দেব হাত দিয়ে গেছে পিঠে। এইগুলো এই জিনিসগুলো আমি ওটাই বলছি, আমাদের ইন্ডাস্ট্রিতে না এত ইনোসেন্সটাকে বজায় রাখা কঠিন। একটা সময়ের পর তোমাকে এত ধাক্কা খেতে হবে, এত কাটা ছড়ানো হুম রাস্তায়, হুম হুম তো ইনোসেন্সটা বজায় রাখা খুব কঠিন। কঠিন। কিন্তু ইনোসেন্সটা বজায় রাখাটাও দরকার শুধুমাত্র তোমার অভিনয় সত্তাটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো ওটা চ্যালেঞ্জ একটা, সত্যি চ্যালেঞ্জ, ইনোসেন্সটাকে রাখতে হবে সত্যি তোমার। চ্যালেঞ্জ। তোমার প্রথম মানে প্রথম দিকে ভজগোবিন্দ বিগেস্ট হিট, যেটা তোমাকে মানুষ এতটা ভালোবাসলো, তোমার তখন কিরকম ফিল হতো যখন মানুষ তোমাকে আবার তোমার ভজগোবিন্দর যে ডায়লগটা ছিল যেটা তুমি বারবার বলতে, যেটা হ্যাঁ। তুমি এক্ষুনি বললে, সেটা নকলে কিন্তু আর একটা সিরিয়াল আছে যেটা হুম হুম। খানিকটা ওই রকম ভাবে, না, নকল বলবো না, ওটা যিনি লিখেছিলেন ওনারই লেখা। মানে হ্যাঁ, মানে কিন্তু স্নেহাশিস কোথাও গিয়ে চক্রবর্তী হ্যাঁ একজন হ্যাঁ অসাধারণ রাইটার, ঠিক আছে? ভজগোবিন্দর লেখাটা অসাধারণ ছিল, সেই জন্যই চরিত্রটা ওরকম হয়েছে। তো স্নেহাশিসদার বেশ কিছু সিরিয়ালে ওই ধরনেরই সেটা তো একজন তো লেখার তো না, আমি সিমিলারিটি আরো কেন থাকবেই। বললাম যে আমার ফেসবুকে তখন মানে যখন ওই সিরিয়ালটাও বেশ হিট করেছিল, তখন এরকম একটা মানে কম্প্যারিজনে একটা ইয়ে ছিল হ্যাঁ, যে কে আগে এগিয়ে, হ্যাঁ। গোবিন্দ না অমুক। সেও অনেকগুলো মেনু বলছে আর সেখানে তোমার সেখানে তোমার কমেন্টে অনেক বেশি, সেখানের ভোটস বেশি ছিল একটা হ্যাঁ, পোস্টে আর কি। গোবিন্দকে তো খুব ভালোবাসে এত সবাই। মানুষ ভালোবেসেছিল যখন প্রথমই ৮ ভালোবাসাটা বছর হলো পাচ্ছ। ভজগোবিন্দ, হ্যাঁ এই হয়ে 29th মে ৮ বছর কমপ্লিট হলো। এখনো সেম লোকে একদম সেই মানে ক্রেজটা রেকগনাইজ করে রয়েছে। এখনো। এটা তো সবার ক্ষেত্রে হয় না। তো আমি ভীষণ লাকি, আমার ওপর ভগবানের আশীর্বাদ আছে। তারপরে কলের বউ হয়েছে, হ্যাঁ, কলের বউ তারপরে হয়েছে। ওটা কিন্তু তার মানে স্নেহাশিসদার। বিগেস্ট হিট কিন্তু ভজগোবিন্দ একদম। ছিল। না, কলের বউটা না খুব তাড়াতাড়ি করে ফেলেছিলাম আমি। আমার হুম, যেটা ফিল করেছি। ভজগোবিন্দর পর আমার কিছু করা উচিত হয়নি। আমার অনেকটা গ্যাপ দেওয়া উচিত ছিল। কারণ ওই মানে ভজগোবিন্দ একটা ইমোশন। ওটা লোকের মধ্যে এমনভাবে ঢুকে গেছিল, তারপর আমাকে আর মেনে নিতে পারেনি অন্য কোনো চরিত্রে। কিন্তু কলের বউও ভালোই হিট করেছিল, হ্যাঁ, অতটা না। অতটা নয়। তো হ্যাঁ, ওটা মেনে নিতে পারেনি লোকে। বুঝলে তো? সেই জন্যে। মানে তখনও গোবিন্দ ওখানে তোমার একটা হিসেবেই দেখছে। হ্যান্ডসাম লুক ছিল। হ্যাঁ, গোবিন্দ হিসেবেই লোকে দেখছিল। ঠিক। সেই জন্যে তো তোমার মানে এই যখন ফেমটা তুমি পেলে, ফেমেতে যে জনপ্রিয়তা, এত মানুষের ভালোবাসা, তখন তোমার ভেতরের রিয়েলাইজেশনটা কি ছিল? আমার সত্যি কথা বলতে ওই বসুন্ধরা সিরিয়াল করেছিলাম ২০০৯। হুম। তারপর ২০১০ থেকে আমি সিনেমা করা শুরু করি। আমি স্বপন তোমার সাহার, প্রথম সিনেমা? আমার ১ম সিনেমা হচ্ছে 'বাজিকর'। হ্যাঁ। হ্যাঁ, তারপরে 'জাল', হুম তারপরে 'ওম শান্তি', হুম এরকম পরপর 'নীল লোহিত'। বিষ্ণুপাল চৌধুরী আবার আমাকে নিয়ে সিনেমা করেছিল 'নীল লোহিত'। হ্যাঁ, এরকম পরপর তারপরে তোমার 'জামাই বরণ', 'তুমি আশেপাশে থাকলে', 'তুই যে আমার', এরকম পরপর সিনেমা করেছি আমি। এগুলো ভালো বাজেটেরও সিনেমা ছিল। ২০১৬ পর্যন্ত টানা। 'বাজিকর' থেকে 'তুমি আশেপাশে থাকলে' বলছি, সরি। 'তুই যে আমার'। তুই- 'মন শুধু তোকে চায়', হুম সরি। 'মন হুম শুধু তোকে চায়' আমার ভজগোবিন্দর আগে লাস্ট সিনেমা। তো এই সিনেমাগুলো একটাও না সেইভাবে দাঁড়াতে পারেনি। আর আমি প্রচণ্ড চেষ্টা করেছি প্রত্যেকটা সিনেমায়। তখন আমি অত জানতাম না, পাবলিসিটি অত এক্সপেরিয়েন্স ছিল না। আমি শুধু শুটিংয়ে আমার 100% দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কি ওগুলো হয়তো সেরকম প্রোডাকশনের না, সবকটাই নতুন প্রোডাকশন ছিল। সেইভাবে প্রমোশন করতো না। অনেক প্রবলেম তখন তো ছিল। মানে একটু আগে পিআর যে বিষয়টা সেটা হ্যাঁ, তো হ্যাঁ, এলো একদম। অনেক পরে। তারপরে সিনেমাগুলোর শুটিংয়ের সময় অনেক রকম কম্প্রোমাইজ হতো, হুম যেহেতু নতুন প্রোডাকশন। কিন্তু আমার এত চাপ যেত যখন সিনেমাগুলো রিলিজ করতো, আপসেট হতাম এত। আমি এতটাই ধাক্কা খেয়েছিলাম। ভজগোবিন্দর সাকসেসটা আমি কখনো মানে গায়েই লাগেনি আমার, ফিলই করিনি। তো ভজগোবিন্দর জন্য মানে অনেক দিন হয়ে যাওয়ার পর আমি ফিল করছিলাম যে হ্যাঁ, এত হিট। কারণ আমি আউটডোরে শ্যুট করতে পারতাম না তখন। মানে বাঘাযতীনের কাছে একটা বাজার আছে। ওখানে আমি শুটিংয়ে এসেছিলাম এবার ভজগোবিন্দর। আমাকে পুলিশ প্রোটেকশন দিতে হয়েছিল। লোকজন মানে রাস্তায় জ্যাম, কিছু চলছে না গাড়ি ঘোড়া এরকম। তারপরে আমি যেখানে গেছি, মানে আমি যেকোনো শো করতাম, মাচা শো, ১,০০,০০০ ওপর দর্শক হতো, যেগুলো রেকর্ড। এখনো একটা কালীপুর বলে মেদিনীপুরে একটা জায়গা আছে। ওখানে আমার শো এখনো রেকর্ড আছে। মানে অত পাবলিক এখনো পর্যন্ত কারোর শোতে হয়নি। তো এরকম জিনিসগুলো দেখেছিলাম। মাঝে একটু মাথায়ও চড়ে গেছিল। সেটা স্বাভাবিক হওয়া সবার ক্ষেত্রে। আমি
এই পডকাস্টের থ্রুতে আমি বললাম না অনেকে অনেক কিছু শিক্ষাও পেতে পারে, আমি এটাই বলতে চাই যারা নতুন, কিছু মাথায় চড়তে দেওয়া উচিত না। আমি ভজগোবিন্দর সময় একটা টাইমে মনে হয়েছিল যে পাবলিক তো আমি যা বলবো তাই এখন শুনবে, তো অত মন দিচ্ছিলাম না, আমার মনটা একটু সরে গেছিলো, ডায়লগ নিজের মতো বলছিলাম, সেটা বুঝতেও পেরে গেছিলাম খুব তাড়াতাড়ি, টিআরপি পড়ে গেছিলো, তারপরে আবার সামলে নিয়েছিলাম আমি নিজেকে। আমি সেটা এটা স্নেহাশিসদাকে সবার সামনে স্বীকার করার এই না, না, ক্ষমতা বা ধক এটা তো সবার যে থাকে না। বলতে হবে না। আমি তো চাই পডকাস্টটার থ্রুতে কেউ কিছু জানুক, অন্তত কেউ কিছু শিখুক তুমি আমার যখন থেকে। ট্রান্সপারেন্ট সেটা বোঝা যাচ্ছে তোমার সাথে কথা হ্যাঁ, আর সেটা আমি সামলে নিয়েছিলাম। কারণ আমার শিক্ষাটা ওটা ছিল। আমার বাপি আমাকে ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছিল। আমাকে সবার গল্প শোনাতো। রাজেশ খান্না থেকে শুরু করে অমিতাভ বচ্চন সবার ব্যাপারে বাপি পড়তো, তাদের বায়োগ্রাফি পড়তো, তাদের ব্যাপারে বলতো। কার কিভাবে মাথায় উঠে গেছিল সাকসেস, সেখান থেকে সে কিভাবে ফল করেছিল। তো সেগুলো আমি জানতাম। তো আমি বুঝতে পেরেছিলাম যে না, এটা আমার মাথায় উঠতে দিলে হবে না। আমার পা সবসময় মাটিতে রাখতে হবে। আর যা সাকসেস পেয়েছি সেটা আমার তো ক্রেডিট নিলে হবে না। এটা যে লিখেছে, যে ডিরেকশন দিচ্ছে, যারা টেকনিশিয়ানরা আছে সবাই মিলে কাজটা করছে। পাবলিক আমাকে দেখছে স্ক্রিনে, সেই জন্য ভাবছে যে এই ছেলেটা আমার হয়তো ওখানে 5% কাজ আছে। 95% বাকিরা আমাকে পুশ করছে বলে আমি সেই জায়গায় এসেছি। আর ভগবানের আশীর্বাদ, আমার মা-বাবার আশীর্বাদ আমি সবসময় মনে করি। আর নাহলে আমি এই জায়গায় কোনোদিন আসতে পারতাম না। মানে যেটুকুই করেছি, আমার অনেক দূর যেতে হবে আরো। আমি খুব চেষ্টা করছি, এখনো আমি খুব হাসেল করছি। আমি খুব খাটছি এভরিডে, আরো বেশি এখন খাটছি। কারণ আমি এখন সিনেমা করতে চাইছি, আরো সিনেমা করছি। তো সেগুলোর জন্য খুব খাটাখাটনি করছি। নিজেকে আরো কিরকম চরিত্রে দেখতে চাও? আমি তো আ কমার্শিয়াল সিনেমায় এখন হিরো হওয়ার জন্য দৌড়চ্ছি। কমার্শিয়াল সিনেমা করছি। আমার একটা হিন্দি সিনেমা আসছে, যেটাও খুব বড় সিনেমা হয়েছে। সেটা আ তোমার পুরো লাপাতা লেডিজের যে হুম, হুম। টিমটা ছিল তাদের সাথে আমি কাজটা দারুণ করলাম। ব্যাপার। আমার বাবা হয়েছে নীরজ কাব্বি, মা হয়েছে দিব্যা দত্তা। তো এক্সপেরিয়েন্সটা যদি একটু শেয়ার করো মানে অদ্ভুত এক্সপেরিয়েন্স। এইটা ডিরেকশন দিয়েছেন ইন্দিরাধর মুখার্জি, বাঙালি ডিরেক্টর উনি। ওনার লাস্ট ছবিও কানে গেছিল, আর আমাদের ছবিটাও এবছর কানে দেখানো হলো, ফিচার করা হয়েছে। তো আমি এই ছবিটা পুরোটা আমাদের কাশ্মীরে শ্যুট হয়েছে, পেহেলগামে। ২১ দিন আমরা টানা কাশ্মীরে ছিলাম। তো আমার এক্সপেরিয়েন্স তো প্রথমত পাহাড়ে ছিলাম, খুব ভালো হয়েছে। দ্বিতীয়ত হুম। এরকম দুজন অভিনেতা ছিল আমার সাথে, নীরজ কাভি, দিব্যা দত্তা, যাদের মানে নীরজ কাভি তো প্রচুর বলিউডের বড়, বড় স্টারদের অভিনয় শেখায়। তো ওনাকে সামনে পেয়েছিলাম ১ম দিনই। আমি একটু ভয় পাচ্ছিলাম। আমি ভেবে রেখেছিলাম যে প্রচুর কিছু জানবো ওনার থেকে, কিন্তু কথা বলতে পারছিলাম না। উনি আমার কাছে এসে অসাধারণ বাংলা বলে উনি, আমি জানতামই না। উনি এসে আমাকে বলছে যে, "এই চরিত্রটার জন্য কিভাবে প্রিপেয়ার করলে নিজেকে?" ওখান থেকে আমাদের কথা শুরু হলো। এবার আমি কি করে প্রিপেয়ার করলাম সেটা ওনাকে বললাম। আর জেনে নিলাম যে কি করে প্রিপেয়ার হওয়া উচিত একটা চরিত্রের জন্য। প্রচুর জানতে পেরেছি। প্রচুর। আর দিব্যা দত্তা দারুণ একটা মহিলা, মানে খুব মজা করে থাকে সবার সাথে। তো আমার খুব মজা হয়েছে। ভালো ডিরেক্টর, আমাদের যে কাস্টিং ডিরেক্টর ছিল রমিল মোদি, যে 'অল উই ইমাজিন', হুম, 'লাপাতা লেডিজ' হুম। দুটো ছবি ওনার অস্কারে গেছে। এই দুটো ছবির যে কাস্টিং ডিরেক্টর, উনি আমাদের কাস্টিং ডিরেক্টর ছিল, রমিল মোদি। তো ওনার সাথেও খুব ভালো এক্সপেরিয়েন্স। ঋষভ সাহানি ছিল, যে ফাইটারের ঋতিক রোশনের এগেইনস্টে যে ভিলেন ছিল মেন। ঋষভ আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। তো দারুণ একটা এক্সপেরিয়েন্স। শুটিং চলাকালীন কি মানে যখন তুমি অভিনয়টা করছো তখন কিরকম মানে ফিল মানে আমাকে অভিনয় বলতে দেখে তো সবাই বলছিল তখন যে, "তোরকে দেখে মনেই হচ্ছে না তুই নীরজ কাভি, দিব্যা দত্তার সাথে ১ম বার অভিনয় করছিস। এত বড় স্টার ওরা বলিউডের।" সেটা তো মনে হলে আমি অভিনেতা না। ঠিক। এতদিন তো আমিও এখানে অভিনয় করেছি। ওরা অ্যাকচুয়ালি বলিউডে তো করেছে, আমি তো এখানে মানে করেছি। পুরোটা একটা খেলা মানে দেওয়া হ্যাঁ, হ্যাঁ, নেওয়ার খেলা। সেই খেলাটা একদম। আর কি সেটা নিয়েই জিজ্ঞেস করছিলাম যে তখন তোমার ভেতরে কি চলছিল? মানে কি রকম প্রিপারেশন থাকে? আমি আমি আরো কেন জিজ্ঞাসা করছি যে দর্শকের মধ্যে যারা নতুন অভিনেতা বা আমিও যেমন নতুন অভিনেত্রী, এটা আমারও শেখার যে তোমার মানে প্রিপারেশনটা কিরকম থাকে? যখন আমরা কাজ করতে যাই, হুম। যখন উল্টো দিকে বড় কোনো অভিনেতা থাকে অটোমেটিক্যালি নার্ভ ফেল করতে থাকে বা যেটা ভেবে আসি সেটা করতে পারি না। না, আমার নার্ভ ফেল তো করে না। শুরুতে হয়তো করতো, মিথ্যে কথা বলব না, শুরুর দিকে করতো। এখন করে না। আমি আরো ভালো থাকি যখন অভিনয় করি। আমি তো রোহান থাকি না। তো রোহানের লাইফে যত দুঃখ, কষ্ট, হ্যাঁ, যত স্ট্রাগল সবকিছু ভুলে যাই তখন ওইটুকু টাইমের জন্য। তখন খুব ভালো থাকি। কারণ আমি হিরো করি, আর হিরোদের লাইফ ভালোই হয়। তো
খুব ভালো লাগে। আমি প্রিপেয়ার করি আমাকে এইভাবে, আমি বাইরে আমি খুব ইমিটেট করতে পারি। আমি নকল করতে পারি ভীষণ ভালো। আর আমি বাইরে প্রচুর জিনিস দেখি। মানে আমি প্রত্যেকটা মানুষকে ভীষণ ভালোভাবে দেখি। সেটা অভ্যাস আমার। খুব মন দিয়ে দেখতেও হয় না। আমি কাউকে দেখলে আমি তাকে পুরো মাথায় ঢুকে যায় আমার। তো আমি না যখন অভিনয় করি, আমি চেষ্টা করি ওই চরিত্রটা কোথায় খুঁজে পাচ্ছি আমি। যত মানুষ দেখেছি আমি আমার সারা জীবনে ছোটবেলা থেকে। ভজগোবিন্দ আমার মেজো মামাকে, আমার মেজো মামাকে তুমি দেখলে, এখন যদি দেখো তুমি ফিল করবে যে এই তো গোবিন্দর মতো লাগছে। কারণ আমার মেজো মামাকে আমি ছোটবেলা থেকে দেখেছি, পুরো মাথায় ছিল। আমি ভজগোবিন্দ আমার মেজো মামাকে পুরো ঢেলে দিয়েছি। ওরকম চরিত্র, বুঝেছো তো? তো আমি এইভাবে চরিত্রগুলোকে প্লে করি। আমি চরিত্র খুঁজি। এত কোটি, কোটি চরিত্র দেখেছি। কিছু তো মাথায় আছে, সাবকনসিয়াস মাইন্ডে থেকে যায়। তো সেগুলোকে খুঁজে বার করে আমি চরিত্রের মধ্যে যেগুলো হচ্ছে ঢুকিয়ে দিই। অবজারভেশন। তো এখন তোমার যে পরিচিতি হয়েছে সেখানে তোমার মানে সাধারণভাবে রাস্তায় বেরোনোটা আমি অসম্ভব বেরোই, ব্যাপার। আমি খুব বেরোই। আমাকে দেখতেই পাবে। আমাকে ওরকমভাবে না, ওরকম কিছুও হয়ে যায়নি যে লোকে একদম শাহরুখ খান তো না আমি। তো তুমি সবার মাঝখানে বেরিয়ে যাও। হ্যাঁ, হ্যাঁ। অনেকে মানে বলে উচিত না, কিন্তু আমার তো বেরোতে ভালো লাগে। আমি খুব বেরোই, প্রচুর লোক দেখি। আর আমি বাইরেও ঘুরি সেই জন্যে যে বাইরে তো আরামসে ঘোরা যায়। হুম। মানে এই এটাই। মানে সেই এখানে কোনো অনুষ্ঠানে গেলে একটু অসুবিধা হয়, যেমন এত সেলফি দিতে হয়, লোক দেখতে কম পাই। বুঝেছো? বা এখন হয়তো আমি মেট্রোয় চড়তে পারি না, বাসে উঠতে পারি না। সেগুলো পারি না। কারণ আমি তো চরিত্র দেখতেই পাবো না, সবাই আমাকে দেখবে ওখানে। তো কিন্তু যতটা পারি গড়িয়াহাটে একটু হাঁটলাম বা কোথাও চলে গেলাম, এরকম করি আমি। যেখানে হাঁটা যায় আর কি হ্যাঁ, সেরকম। আমি তো জাতিস্বরের শুটিং এর সময় মধুমিতাকে জোর করে গড়িয়াহাটে হাঁটিয়েছি আমার সাথে। মধুমিতা বলছে আমি যাবোই না। আমি বলছি আমি যাবো। সানিদা, আমি, মধুমিতা আমরা একটা জিনিস কিনতে যাচ্ছিলাম। হুম। ওরা বলছিল, ওদের পাশেই একদম অফিসটা সানিদাদের। তো বলছিল মাস্ক পরে নে বা গাড়ি নিয়ে চলো। আমি বলি, না এমনি যাও, মাস্ক আনিনি, এমনি চলো, কোনো ব্যাপার না। তারপর অনেকে সেলফি নিলো, আসলো, দেখলো, কথা বললো। ভালো লাগে। তোমার প্রিয় ৩ টে চরিত্র বলো, যে চরিত্রগুলো তুমি করেছো তোমার সবথেকে প্রিয়। গোবিন্দ, কপিল, হোস্টেল ডেজের, আর যেটা রিলিজ করবে আমার হিন্দি ছবিটা, এটা হচ্ছে তোমার একজন বায়োপিক, একজন আর্মি অফিসারের। তো তিনি আ আ ওনার বাঙালি আর্মি অফিসার। ওনার নাম অনির্বাণ ব্যানার্জী। ওনার চরিত্রটা আমি প্লে করেছি। তো বাবা! এটার জন্য আমাকে প্রিপেয়ারও হতে হয়েছিল এটা ভীষণভাবে। অ্যাচিভমেন্টও বটে একটা হ্যাঁ, বড়সড়। তো ওটা আমার খুব প্রিয় চরিত্র। এই যে তুমি কিছুক্ষণ আগে বললে যে মেজো মামাকে পুরো ঢেলে দিয়েছি ভজগোবিন্দতে। মেজো মামার রিঅ্যাকশন কি? মেজো মামা ভীষণ ভালোবাসে আমাকে। মানে আর ভজগোবিন্দ মেজো মামার ফেভারিট সিরিয়াল। মেজো মামা হুম। সবাইকে বলে বেড়ায় যে আমার ভাগনা, আমার ভাগনা। মেজো মামার ফোনের মানে স্ক্রিনের যে ফটোটা সেটা আমার ফটো। সবাইকে দেখায়, "একে চিনতে পারছেন?" "হ্যাঁ, এই তো রোহান তো।" বলছে, "হ্যাঁ, আমার ভাগনা।" এরম বলে। আর বাবা মা? আমার বাপি যেটা ভীষণ হ্যাপি, ভীষণ মানে প্রাউড এতদিনের স্বপ্ন। যে আমি করতে পেরেছি এটা। মা তো খুব খুশি। মা অতটা এক্সপ্রেস করতে পারে না। বাপি ভীষণ এক্সপ্রেস করতে পারে। মা অতটা এক্সপ্রেস করতে পারে না। তো কিন্তু মা, বাপি দুজনই ভীষণ খুশি। এবার আসি দ্য মোস্ট পপুলার ওয়েব সিরিজ, মানে মন ভালো করা একটা সিরিজ হচ্ছে হোস্টেল ডেজ। মানে যখনই মন খারাপ হোক না কেন এই সিরিজটা দেখলে মানে হয় না একটা ফিল গুড, মানে একটা রিফ্রেশ লাগে। এইটার মানে এক্সপিরিয়েন্স আমাকে বলো, মানে মেমোরিজ বলো, এক্সপিরিয়েন্স না মানে মেমোরিজ। কারণ তোমাদের যে বন্ধুত্বটা সেটা এতটা মানে তার যে রিফ্লেকশনটা হ্যাঁ, মানে এত ভালো বোঝা যাচ্ছে, মানে মনে হচ্ছে না যে এরা অভিনেতা, মনে হচ্ছে এরা সত্যিই কারণ কলেজ আমরা মেট। সত্যিই বন্ধু। আমরা যারা অভিনয় করেছি ওখানে, আমি, অনিন্দ, পুষণ, শুভ, অর্পণ, আমরা হুম। খুব ভালো বন্ধু। ৫ জন আমরা খুব ভালো বন্ধু। আর আমাদের যে টিমটাও ছিল, ডিরেক্টর যারা ছিলেন, তোমার সাত্তকী দাস, অভিকদা, সানিদা ক্রিয়েটিভ, আর হচ্ছে ক্রিয়েটিভ হেড, আর তোমার রাইটার ছিল শ্যামদা, রানাদা। হুম। আমরা সবাই খুব বন্ধু। মানে একই এজের প্রায় সবাই। আর সবাই ভীষণ ভালো বন্ধু। তো ওই জন্যে আমাদের দারুণ একটা মজা করে শুটিং হয়েছিল। হুম। আর এক্সপেরিয়েন্স বলতে কি বলতো?
এই হোস্টেল ডেজের আগে, জাস্ট শুরু হওয়ার আগে আমি বেশ কিছু কিছু মাস কাজ করছিলাম না, আমি ছেড়ে দিচ্ছিলাম সব কাজ যা আসছিল। কারণ আমি মেন্টালি এমন একটা জায়গায় ছিলাম, আমি খুব খারাপ একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কারণ আমার বাবা মারা গেছিল তার আগে, 2021-এর 15 জুন বাপি মারা গেছিল। আর তোমাকে আমি বললামই এতক্ষণ ধরে যে আমার বাপি আমার জন্য কি ছিল। ইভেন তুমি আমার কথা শুনে বুঝবেও না যে আমার বাপি এখনো মারা গেছে। না, আমার মনে আমি হয় এই শুনে হ্যাঁ, অবাক হলাম, মানে কারণ আমি আমার জিজ্ঞেসও করলাম একদমই, কারণ যে আমার বাপি আমার মনে হয় সবসময় আমার সাথে আছে। আমি এভরিডে এখনো কথা তাই। বলতে পারি বাপির সাথে। তো ওই জন্যে আমি ওইভাবে ফিলই করি না। তো সেই লোকটা চলে গেছিল আমাকে ছেড়ে। তো আমি খুব খারাপ ছিলাম। তারপরে আরো একটা ঘটনা ঘটেছিল আমার সাথে, সেটা আমি বলতে চাই না। তো ভীষণভাবে ভেঙে গেছিলাম আমি। তো আ সেই সময়টা আমি আমার মনে হচ্ছিল আমি যদি কাজ করি কাজটা খারাপ হবে। কারণ আমি তো অভিনয়টা করতে পারবো না। আমি পারছি না। আমি মেনে নিতে পারছি না কিছু। মানে রোহান থেকে বেরোতেই পারছি না। রোহানের কষ্টটা নিয়েই থাকার আ চেষ্টা করছি। নিজেকে হিল করার চেষ্টা করছি। তো সেই সময় যখন আমার কাছে কাজ আসছে, আমি ছাড়ছি ৩ মাস ধরে ৪ মাস ধরে আমি কোনো কাজ করছি না। আমি ওয়াশরুমে বেশিরভাগ সময় নিজেকে লক করে রাখি। সেই সময় আমাকে অ্যাক্রোপলিস থেকে একটা ফোন এলো যে সরি, যে আমরা একটা সিরিজ করছি এরকম। তো তুই কি করবি? আমি বললাম, আমি ভাবলাম যে আমার কাজটা করা উচিত, জয়েন করা উচিত তখন। আমি তার আগে থেকেই ভাবছিলাম যে না, এবার শুরু করা উচিত। কারণ আমি হিল করতে পারছিলাম না নিজেকে। আর আমি এটাই ভাবছিলাম যে কাজ করলে হিল হব হয়তো। সেই জন্য আমি হোস্টেল ডেজটায় হ্যাঁ বলেছিলাম। আর সত্যি বলছি যে আমি হোস্টেল ডেজ করেছি বলে আজকে আমি এই জায়গায় আছি এখন। কারণ এত বন্ধু পেয়েছি আর এত ভালো থেকেছি, তারপর থেকে আমি এত লোকের ভালোবাসা পেয়েছি। তো মানে প্রচন্ড একটা মন ভালো করা সিরিজ হয় না, মানে তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে একদম। মানে প্রত্যেকটা চরিত্র, মানে মুখ্য চরিত্র থেকে পার্শ্ব চরিত্র, মানে খুব ছোট সিন, মানে সত্যি। স্বল্প পরিসরে যে অভিনেতা ছিল তারও অভিনয় এত ভালো, স্ক্রিপ্ট এত সুন্দর। আর তোমাদের চরিত্রগুলো তো নিয়ে তো কোনো বলার কিছুই নেই। যখন মন্দারমণি যাচ্ছ, তোরা কি কাকড়া খাবি, তোরা কি বিচে যাবি, মানে ওটা এখনো শোতে গেলে সবাই বলেই, ব্রহ্মার্জুনের জন্য আমি প্রমোশনে যাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন কলেজে। সবাই ওই ডায়লগটা বলছিল। বলছিল যে, "রোহনদা একবার প্লিজ ওটা বলো।" বলছিলাম। রোহনদা একবার প্লিজ ওটা বলো। আ মন্দারমণি গিয়ে লকেটে হাওয়া লাগিয়ে, "তোরা কি কাকড়া খাবি? তোরা কি বিয়ার খাবি? তুই কি সাথে যাবি?" মানে আর আমার একটা ডায়লগ খুব ফেমাস হয়ে গেছিল না হুম, যে, "ভাই কি এক্সাইটেড লাগছে, হ্যাঁ হ্যাঁ। দেখিস দাঁড়িয়ে না যায়।" মানে তো সত্যি প্রত্যেকটা সিন মানে এখনো ফিরে আসে, মানে এখনো মানে প্রত্যেকটা সিন এত মন ভালো করা সিন। হুম, তারপরে দারুণ। তোমাদের সত্যি ওই মানে কজনের যে বন্ডিংটা এত ভালো, তার মন্দারমণি যাওয়ার পরের সিন, হোস্টেলের সিন, আমি এই যেন ওর কোনো বাচ্চা নেশা করি হয়েছে। না। হ্যাঁ। আর আমাকে দিয়েছে যে মানে ওই সবসময় নেশা করে মানে হ্যাঁ আমরা সবাই হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ মানে ১ম সিন আমি আ ওই আরশোলাটাকে হ্যাঁ উড়িয়ে দিয়ে ওটা সানিদা বলেছিল যে, "রোহান তোকে চেঞ্জ করে দেবো প্লেটটা। হ্যাঁ আরশোলাটাকে ওড়া, হ্যাঁ। কেটে দেবো, চেঞ্জ করে দেবো।" আমি বলি, "না, একটা শটে নাও এটা, নাহলে ওই শটটা এক শটে না নিলে ভালো হবে না।" বলল, "হ্যাঁ, সে তো হবে না। কিন্তু তুই কি খাবি আরশোলাওয়ালা?" আমি, "খাবো, কি আছে? অ্যাক্টিং করছি তো। আরশোলা খেয়ে নেবো, কোনো ব্যাপার না।" ওই আরশোলা অরিজিনাল যাচ্ছিল ওর ওপর দিয়ে, ঘুগনির ওপর দিয়ে। ওটাকে উড়িয়ে চেটে খেয়ে নিয়েছি। সত্যি মানে দারুণ দারুণ, মানে কারণ হস্টেলে যেটা হয় সেটাই করতে হবে হ্যাঁ আমার হ্যাঁ। আমি এইভাবে করে। এইগুলো আমার কাছে মেথড। বুঝেছো তো? হুম এই ব্যাপারগুলো আমি মেথড করি যে আমার যেটা সত্যিকারের হবে সেটাই করতে হবে। আমি যদি কাট করে করি, আমি তো পরিষ্কারটা খাচ্ছি। সেটা ওই ফিলটা আসবে না। হুম। এবার তুমি বলো হোস্টেল ডেজ এর মেমোরিজ। হুম। মেমোরিজ তো একেকটা সিন আছে, ধরো ওই একটা লোককে বেচার চেষ্টা করছি আমি, যে আমাদের দারোয়ান ছিল, কেয়ারটেকার। হ্যাঁ হ্যাঁ, ওই তাকে মন্দারমণি যাওয়ার হ্যাঁ, জন্য "শোনো কাকা, প্রোডাক্ট। এই যে এই হ্যাঁ প্রোডাক্টটা দেখেছো? এইটা এই বাঁদরের পেছনের লোম দিয়ে তৈরি। হ্যাঁ, এইটা এইসব ওগুলো না আমি দেখেছি ছোট থেকে। আমাদের পাড়ায় আমরা মানে ওগুলো তোমার কলোনিতে ইম্প্রোভাইজ করা। কলোনিতে বড় হয়েছি তো। হুম আমাদের পাড়ায় এরকম যারা আড্ডা মারতো ওইভাবে, মানে কি করতো ভাবতে পারবে। ৫-৬ জন লোক ছিল পাড়ায় যাদের পেছনে শুধু লাগা হতো।
আর তাদের পেছনে লাগার আইডিয়া তুমি ভাবতো, একজনকে চাঁদ বললে রেগে যেত, চাঁদ। কেন রাখতো আমিও জানি না, এত গালাগালি দিত, মানে আর গালাগালি তুমি শোনোও নি ওইসব গালাগালি, এরকম গালাগালি। ক্রিয়েটিভ গালাগালি হ্যাঁ, যেগুলো। চাঁদ বললেই রেগে যেত। তো বয়স্ক লোক ছিল, তাকে একজন লোক এসে বোঝালো একদিন যে, দাদা আপনি রাগেন কেন? এই যে বাচ্চা বাচ্চা ছেলে, আপনি চাঁদ বললে রেগে যান, রাগেন বলে আরো রাগায়। রাখবেন না, দেখবেন এরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে আর রাগাবে না। পেছন থেকে একজন বলে, এই চাঁদের ভাই, সেও রেগে গেল। মানে এইরকম হতো আমাদের পাড়ায়। কালো সুতো, সরু সুতো দিয়ে টাকা বেঁধে বসে থাকতাম দূরে, কেউ ধরতে গেলেই টানতাম। এখন প্র্যাঙ্ক দেখি, বাচ্চা ছেলেরা প্র্যাঙ্ক করে, সত্যি। আমি বলি তোরা কিন্তু বাচ্চা সেই আছিস। মজাগুলো কিন্তু হারিয়ে গেছে। হ্যাঁ, তখন ওগুলো ফোন হয় ছিল না। এখন মানে অনেক মোবাইলে প্র্যাঙ্ক হয় ওই জন্য। হ্যাঁ, আগে ফোন ছিল না, বাট আমাদের সত্যিকারের লাইফটা খুব ভালো গোল্ডেন ছিল। টাইম একদম। 90s পুরো। তো হস্টেল ডেজে ওগুলো খুব ইউজ করেছি আমি। মানে অনেক কিছু তোমার ইম্প্রোভাইজেশন ছিল। হ্যাঁ, সবাই ইম্প্রোভাইজ করেছে হুম। ওখানে। আর যারা স্ক্রিপ্টটা লিখেছে বললাম, রানা আর স্যাম, ওরাও ওরকমই খড়দার ছেলে দুজনই। তো ফাটিয়ে এবার দিয়েছে। তোমাদের শুটিং করতে গিয়ে যে মানে এত ভালো বন্ধুত্ব তৈরি হলো, সেখানে কিছু নিশ্চয়ই ফান মেমোরিজ বা মানে হ্যাঁ, চেরিশ করার মতো মেমোরিজ রয়েছে। ওখানে আমি, অনিন্দ আর পুষণ, শুভ, এরা না খুব, আমরা এরকম টাইপের ছেলে যারা খুব মজা করতে ভালোবাসি, পেছনে লাগতে ভালোবাসি। আর অর্পণ নিপাট ভদ্র করি ভালো মানুষ, মানে ওর মতো ভালো ছেলে হয় না। ওই যেটা সিরিজেও সত্যিকারের, আমরা তাই তুমি দেখেছিল। ভাবতে পারবে না ওর মতো ভালো ছেলে হয় না। ও রাত 10টার মধ্যে ঘুমোবেই, 7টা-8টায় ডিনার করে নেবে, বউকে ফোন করবে। হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ, সে তো সবার জানি। আগে বিয়ে হয়েছে ওর। হ্যাঁ, বউকে ফোন করবে ঠিক টাইমে, করে ফোন টোন সুন্দর করে অ্যালার্ম দিয়ে সকালবেলা ঘুমোবে। আমরা চিৎকার করে কাউতালি করছি শুটিংয়ে, ও ঘুমোচ্ছে। তো ওর পেছনে খুব লাগা হতো, প্রচণ্ড লাগতাম ওর পেছনে। বউকে ফোন করলেই পাশ থেকে আমরা মেয়েদের গলায় মানে যা তা করতাম, এইসব মানে করেছি। পুরো হোস্টেল ডেজই চলতো। একদম। তুমি তো মানে কোনোদিন হোস্টেল দেখোনি, আমি হ্যাঁ? আমি প্রচুর থেকেছি বাইরে বাইরে হোস্টেলে থেকে। হ্যাঁ, তোমার হোস্টেলের কিছু মেমোরিজ যদি শেয়ার আমি করো। মার্শাল আর্টের জন্য আমি 1 বছর ব্যাঙ্গালোরে ছিলাম, ও বুঝেছো? তো আমি ওখানে যেভাবে থাকতাম, আমরা স্টেডিয়ামে থাকতাম। মানে স্টেডিয়ামে রুম থাকতো, হুম, ওখানে কান্টিরাওয়া বলে একটা স্টেডিয়াম ছিল, ওখানে আমাদের খেলাগুলো হতো, মানে প্র্যাকটিস হতো। আর হুম, কারামঙ্গলা বলে একটা স্টেডিয়াম ছিল এমজি রোডে ব্যাঙ্গালোরে, হুম, ওখানে আমাদের থাকতে দিত। তো স্টেডিয়ামে হল রুম ছিল, হুম, পুরো ডরমেটরি। ওখানে, হ্যাঁ, ওইখানে ওই গদি পেতে পেতে দিত, ওই টানা শুয়ে থাকতাম এরকম। খুব কষ্টের লাইফ কাটিয়েছি গো আমি, সাউথ ইন্ডিয়ান খাবার একদম খেতে পারি না। আর খুব কষ্টে নারকোল থেকেছি তেল। আমি রোগা হয়ে গেছিলাম ব্যাঙ্গালোর থেকে ফিরে। তো ওখানে তো অনেক এক্সপিরিয়েন্স মানে আছে, সেখানে মজা তোমার করেছি কিরকম কিছু মেমোরিজ যদি শেয়ার করো। অনেক। মানে ভূত সেজে ভয় দেখাতাম আমি সবাইকে ওখানে, আমার মনে আছে এখনো। চাদর ফাদর গায়ে দিয়ে, সাদা চাদর মুড়ি দিয়ে ওই ডরমেটরির মধ্যে, এত ভয় পেত প্রচুর। এরকম একবার এরকম সাদা চাদর মুড়ি দিয়ে এরকম লম্বা লম্বা পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এবার দেখে একজন উঠে বসেছে, আমি সোজা দেয়ালের সামনে গিয়ে দেয়ালে মাথা ঠুকছি এরকম, ধুপ ধুপ করে, ভয়ে আউট সব। তোমার ভুতুর এক্সপিরিয়েন্স হয়েছে কখনো? হ্যাঁ, হয়েছে। কিরকম একটু শুনি। তোমার, আমার ভুতুড়ে এক্সপেরিয়েন্স বলতে, আমার একটা বন্ধু আছে, বন্ধু বলতে ভাইও আমার, শানু ওর নাম। তো ও বেলগাছিয়াতে থাকে, ওর বাড়িতে বলে ভূত আছে। তো ওর বাড়িতে গিয়েছিলাম একদিন আমি। হুম, তো সবাই নাকি ভূতে ভয় পায়, আমি গল্প শুনেছি হুম, ওদের থেকে হুম, অনেক, আমি দেখিনি। ও বলছিল যে আমাদের বাড়িতে 4টে ভূত আছে, একটা হচ্ছে বাচ্চা মেয়ে আছে যে শুধু হেঁটে হেঁটে চলে যায়, দেখতে পাই। একটা বয়স্ক মহিলা আছে যাকে সবচেয়ে বেশি দেখা যায়। আর একজন আহ, লোক আছে যার একটা পা নেই, দেখা যায় একটা পা নেই, এক পায়ে হাঁটে, বাট নর্মাল হাঁটে, ওকে বোঝা যায় না যে পা নেই এরকম। আরেকজনের সিগারেটের গন্ধ পাওয়া যায় শুধু, আসলে মানে দেখা যায় না। তো আমি সত্যি বলছি, আমাকে সবার বর্ণনা দিয়েছিল পুরো এরকম এরকম দেখতে। তো ও বলেছিল, আরেকজন বয়স্ক মহিলার কথা বলেছিল যাকে সবচেয়ে বেশি দেখা যায়, সে একটা গ্রে কালারের শাড়ি পরে থাকে, একটু মোটা করে, 50-55 বছর বয়স, এরকম একজন মহিলাকে দেখা যায়। তো আমি 3তলায় আড্ডা মারছিলাম, আমি আর ও। 3তলা থেকে না ওদের সিঁড়িটা এরকম দেখা যায়। আমি এরকম তাকিয়ে এইবার ডাবল লুক দিয়েছি একটা, আমি দেখলাম ওই মহিলা দাঁড়িয়ে আছে।
আর জাস্ট ডাবল লুকে নেই। মানে ওটা কি শ্যাডো নাকি সত্যি পুরো মহিলা? মহিলা একটা দাঁড়িয়ে এরকম তাকিয়ে দাঁড়িয়েছিল। এবার হয়তো এত বেশি শুনেছিলাম, আমি ওই জন্যে দেখেছি। বাপরে! হতেই পারে। আমি ওইভাবে বিশ্বাস করি না। আমি ভয়ও পাই না। আমি সঙ্গে, সঙ্গে দৌড়ে গেছি, নিচে কেউ নেই। কিন্তু হয়তো এত মাথায় ছবিটা আমার ক্লিয়ার হয়ে গেছিল। হুম। অভিনেতা তো আমরা বেশি ভাবি। হ্যাঁ, বুঝলে? ছবি ইমাজিনেশন একটা পাওয়ার অনেক হ্যাঁ, একটা তো হ্যালুসিনেশন ঐজন্যে আমার মনে হয় ঐজন্যেই দেখেছি। বা সত্যিও হতে পারে। কে বলতে পারে? মেবি। এবার তুমি বলো মানে আ যেটা আমার প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে একজন স্টার মানে তুমি তো একজন মানে আ স্বনামধন্য বা জনপ্রিয় একজন অভিনেতা। হ্যাঁ, আমাকে তার চেনে লোকজন একটু, তাই বলে না, আমি সেটা স্বনামধন্য না। বলছি না। আমি সেটা যেটা প্রশ্ন আমার সেটা হচ্ছে যে নিজেকে সামলাও কিভাবে? মানে সেটা কষ্ট হতে পারে, সেটা ফ্রাস্ট্রেশন হতে পারে, ডিপ্রেশন হতে পারে। স্টারেদেরও তো হয়। নিজেকে সামলানো খুব চাপ। আমি এত নরমাল লাইফ লিড করি না। তবে ওইভাবে নিজেকে সামলানোটা খুব দরকার। কারণ আমি ওরকম বিপাকে একবারই পড়েছি। তো আমি একদম সামলাতে পারিনি। আমি ছড়িয়েছি খুব। এখন মানে আমি বুঝি। ডিপ্রেশন। হ্যাঁ, আমি খুব ছড়িয়েছি ওই সময়টায়। আমি এখন ফিল করি সেটা। আমার বন্ধু-বান্ধবরা বলে, হ্যাঁ, খুব কম বন্ধু-বান্ধব আমার। যারাই আছে তারাই বলে যে আমি ওই সময়টা খুব ছড়িয়েছি। আর আমি নিজে ফিল করি যেহেতু আমি অনেক ম্যাচিওর এখন। আমি খুব কম সময়ের মধ্যে আমার ম্যাচুরিটিটা অনেক দেরি করে এসেছে। আর আ আমি খুব কম লাস্ট ২ বছরের মধ্যে আমি অনেকটা আমি মনে হয় আমার ম্যাচুরিটি এসেছে। তো এ সেই জন্যে আমি এখন ফিল করি যে আমি খুব ছড়িয়েছি ওই সময়। আমার অন্যরকমভাবে হ্যান্ডেল করা উচিত ছিল একটু। এখন হলে কিভাবে করবে? মানে নিজের vulnerability সবার আগে তো আমি আ পাবলিক হতে দেব না কোনো কিছু। মানে যতটা পারবো নিজের মধ্যে রাখার তখন উপায়ও ছিল না, অনেক ব্যাপার ছিল। সেগুলো তো সবসময় বলাও যায় না। তো আ কাউকে না কোনো কিছু বলতে নেই। নিজের জিনিসটা নিজের মধ্যেই রাখতে হয়। এটা আমি শিখেছি। বুঝলে তো? কাও ক কখনো তুমি খুব বিপদে পড়লেও, তোমার খুব হেল্পের দরকার হলেও, কখনো কারোর সাথে শেয়ার করতে নেই। আমি ১ম কথা, আমি কোনোদিন কারোর হেল্প নেইনি। কোনোদিন না। আমার ইন্ডাস্ট্রিতেও, এবং আমার যদি মনে হয় আমাকে কেউ হেল্প করেছে কখনো, তাকে আমি যত তাড়াতাড়ি সম্ভব রিটার্ন করার চেষ্টা করেছি ওটা। আর তাকে এমনভাবে রিটার্ন করেছি, সে আমার প্রতি থ্যাঙ্কফুল হয়ে গেছে। মানে সে যতটা করেছিল তার চেয়ে আমি মানে দ্বিগুণ। ডাবল করে দিয়েছি তার জন্য। এটা আমি চেষ্টা করি সবসময়। তো আমার ওটাই আমি ভেবেছি যে আমি এখন হলে অনেক বেটার হ্যান্ডেল করতাম সবকিছু। তোমার কাছে সাকসেস কি? আমার কাছে সাকসেস ভালো থাকা, শান্তিতে থাকা, মানে পিস থাকা। বুঝলে? আমি যে আ কাজটা করি সেটায় সাকসেসফুল হলে তো সেটা অবশ্যই হবে। তো আমার এখন সবচেয়ে দরকার হচ্ছে আমার লাইফে, আমার মনে হয় সবার, একটা মানুষের, যে লাইফে যেন পিস থাকে, শান্তি থাকে। আমি যে কাজগুলো করব সেগুলো ভালো কাজ হবে শুধু। ভুলভাল কাজ লাইফে কম থাকবে। আর শান্তি থাকবে। লাইফে অল্প মানুষ থাকবে কিন্তু ভালো মানুষ থাকবে। তো ওটাই সাকসেস আমার কাছে। একটা মানুষের লাইফে সাকসেসফুল হতে হবে। আর তোমার কাছে সম্পর্কের মানে কি? সম্পর্কের মানে আমার কাছে লয়াল্টি। আমার কাছে প্রত্যেকটা সম্পর্কের প্রতি আমাদের একটা লয়াল্টি থাকা দরকার। সেটা বন্ধুত্বই হোক, সেটা ভালোবাসা, মানে প্রেমিক-প্রেমিকা হোক, মা-বাবা হোক। প্রত্যেকের জন্য আমার তাদের সাথেই যেন আমি কখনো, মানে তাদেরকে যেন চিট না করি কোনোভাবে। বুঝেছো তো? মানে চিটেড ফিলিং এর মতো খারাপ ফিলিং আর কিচ্ছু নেই মানুষের লাইফে। তো প্রত্যেকটা সম্পর্কে আমার মনে হয় লয়াল্টিটা সবচেয়ে ইম্পোর্টেন্ট। আর আগামী ৫ বছরে নিজেকে কোথায় দেখতে চাও? আগামী ৫ বছর তো অনেক দূর। মানে আমি অত দূরেরটা কখনোই ভাবি না। আমার কাছে ছোট, ছোট স্টেপ থাকে। আগামী ১ বছরে আমি আমার অন্তত ৩ টে বড় সিনেমা দেখতে চাই। ১ টা ২ টো বড় সিরিজ দেখতে চাই। একদম টাচউড হবেই। টাচউড। এবার কথা আছে যে এই যে তুমি যে সাকসেসটাকে যেভাবে দেখো মানে সবকিছু কি তোমার প্ল্যান মাফিক হয়? মানে যেকোনো কাজ তুমি কি খুব প্ল্যান করে করো নাকি সবকিছুই খুব সার্টেন? দেখো, আমি প্ল্যান করে সেরকম কিছু করি না। আমি একটা জিনিস মনে করি, আমার মন্ত্র হচ্ছে নিজেকে তৈরি রাখতে হবে। ঠিক আছে? আমার ছোটবেলা থেকে ভেবেছিলাম আমি অভিনেতা হব। আমি যখন থেকে চেষ্টা করেছিলাম আমার খুব একটা বেগ পেতে হয়নি।
অনেকে বলে না আমি ব্যাগ নিয়ে ঘুরেই আমি গেছি 5 তোমাকে বছর। বলছিলাম, এই অফ ক্যামেরাই বলছিলাম হ্যাঁ, যে তোমার কিন্তু বেশি সময় লাগেনি, হ্যাঁ, মানে যখন থেকে ওটাই। তুমি শুরু করেছো হ্যাঁ, তার থেকে যে কেরিয়ারের গ্রাফটা সেখানে তোমার খুব তুমি বেশি বলো সময় না লাগেনি। ভজগোবিন্দর সময় তো আমি প্রথম আমার মানে কেউ লোকে হুম, চিনছে আমাকে, হুম, দেখছে সেইভাবে। ওটাই যদি আমার জায়গায় অন্য কোনো নতুন অভিনেতাকে দিয়ে দেওয়া হতো, আমি জানি না ওইভাবে প্লে করতে পারতো কিনা। আমি পেরেছি কারণ আমি অতটা তৈরি ছিলাম। ওই চরিত্রটা তুমি, হ্যাঁ, মানে অন্য তো কেউ ভাবতেও পারবে না সেটা, ওইটাই আমি অন্য কেউ হলে অন্য রকমভাবে প্লে অন্য করতো। রকম কিছু হতো। কিন্তু ওইটা হতো না। অন্য রকম হতো। একদমই। তো আমি আ মানে তোমাদের থ্রুতে দর্শককেও এটাই বলবো যারা এখন নতুন অভিনয়ে আসতে চাইছে, অত খাটতেও হবে না যদি নিজেকে তৈরি রাখে ঠিক। সবাই। শুধু তৈরি রাখতে হবে। তুমি পুরোপুরি তৈরি থাকো, একটা চরিত্র আসবেই তোমার কাছে। মানে সুযোগ আসেই আমাদের কাছে। সুযোগটা কাজে লাগাতে পারে না সবাই। সেই জন্যে বলে আমি ৫ বছর ঘুরছি, 10 বছর ঘুরছি, এখানে সুযোগ নেই। সুযোগ আসেই। যে সুযোগটা কাজে লাগিয়ে নেবে ১ম বারই, সে পরপর আরো সুযোগ পাবে। আর প্রত্যেকটা সুযোগকে কাজে লাগাতে হবে। আর কাজে তখনই লাগাতে পারবে যখন যে তৈরি হবে। তো আমি ভীষণ তৈরি ছিলাম। তো এই জন্যেই আমি বলছিলাম যে আমি আ সেই জন্যে আমার খুব বেশি বেগ পেতে হয়নি। মানে ইন্ডাস্ট্রিতেও। আমাকে লোকে সুযোগ দিয়েছে। আমি সেটাকে তাদের সম্মানটা রেখেছি সেই সুযোগটার। আমাকে স্নেহাশিস দা যখন ১ম ভজগোবিন্দ আমার অডিশনও নেননি উনি। ওনার মধ্যে একটা পাওয়ার আছে, উনি দেখে বুঝতে হুম, পারেন। হুম, ভীষণ এক্সপেরিয়েন্স লোক। হুম। উনি দেখেই আমাকে বলেছিল যে, "তুমি করবে।" আর আমি করেছিলাম ভজগোবিন্দ। সবার খুব পছন্দ হয়েছিল এবং স্নেহাশিস দারও পছন্দ হয়েছিল। স্নেহাশিস দা বলেছিল যে, "আমি খুশি।" তো সেটা আমাদের ভাবা। একটা সিনেমা যখন আমরা করি আমাদের প্রোডিউসারের কথা ভাবা উচিত না? যেমন যে তার একদমই টাকাটা যেন সে ফেরত পায়। ঠিক। আ সেটাতে প্রোডিউসারের সাথে লয়াল থাকা উচিত। ওটাও তো সেই বলছিলাম সময় না দুটো সম্পর্ক। সিরিয়াল খুব টিআরপিতে ভালো র্যাঙ্কে ছিল, সেটা হচ্ছে ভজগোবিন্দের, একটা হচ্ছিল খোকা খোকাবাবু। বাবু। খোকাবাবু প্রতীক করতো। প্রতীক আমার হ্যাঁ। খুব ভালো বন্ধু। আমরা একসাথে ২ টো সিনেমা করেছি তার আগে। হুম, 'ওম শান্তি' আর একটা সিনেমা করেছিলাম। তো আমাকে না স্টার জলসা অনেক দিন থেকে বলছিল সিরিয়াল করার জন্য তার আগে। তো আমি খোকাবাবু ২০১৬ তে শুরু হয়েছিল, ভজগোবিন্দ ২০১৭। তো আমি স্টার জলসাকে বলেছিলাম খোকাবাবু রিলিজ করার পর যে, "যদি কোনো এরকম সিরিয়াল আসে যেটাতে হিরো সবকিছু, হিরোর ওপরেই গল্প তাহলে আমাকে বলবে আমি করব।" হুম। তখন স্টার জলসা বলেছিল যে, "দাদা আরেকটা সিরিয়াল করছে স্নেহাশিস দা। ওরকমই গল্প ভজগোবিন্দ, মানে হিরো ওরিয়েন্টেড। তুই যা একবার কথা বল আমরা চাইছি।" তখন আমি গেলাম, ভজগোবিন্দ হলো। সিরিয়াল না সিনেমা, কোনটা বেশি কাছের? দেখো সিরিয়াল আমাকে এত ভালোবাসা দিয়েছে, এত দর্শক দিয়েছে। আমি না এই দুটোর মধ্যে কখনো তফাৎ করতে, আর সিনেমা হচ্ছে আমি ছোটবেলা থেকে চেয়েছি সিনেমা করতে। হ্যাঁ, আমি সিনেমা দেখে বড় হয়েছি। আমি চাইছি এখনো সিনেমা করতে। তো এই দুটো আমার কাছে দুটো মাধ্যমই একদম আলাদা না। এই মুহূর্তের জন্য যদি বলো আমি সিনেমা বলব। কারণ আমি এখন সিনেমা করছি। হ্যাঁ, টেলিভিশন অবশ্যই মানুষের ড্রয়িং রুমে রুমে পৌঁছে দেয়। একদম। তো ভবিষ্যতে কোনো ভালো সিরিয়াল হলে করবে টেলিভিশন? হ্যাঁ, কারণ নিশ্চয়ই দর্শক ভালো তো কিছু তোমাকে মিস হলে। করে। না, দর্শকের জন্য আমি টিভিতে তো থাকি মাঝে, মাঝে। আমি রিয়েলিটি একদমই, শো করি। রিয়েলিটি শো হ্যাঁ, করছো। তোমাদের থ্রুতেই বলছি আমার নেক্সট মান্থ থেকেই হয়তো নতুন রিয়েলিটি শো শুরু হচ্ছে। আচ্ছা, বাহ! অলমোস্ট ফাইনাল হয়ে গেছে কথা। তো জানতেই পারবে যখন হলো আসবে। ওই যে একটা চরিত্রটা গল্পে হ্যাঁ, তোমাকে দেখা, সেটা তো একটা বড় ব্যাপার। সেটা তো একটা মানে হ্যাঁ, মিস ওটাই। করে। আমার মনে আছে নিশ্চয়ই করব। যদি হ্যাঁ, নিশ্চয়ই। যদি আমার ভজগোবিন্দ যদি এখন আমার কাছে আসে, আমি কখনো না করতে পারবো? ওই সাহস আছে আমার? ওরকম একটা চরিত্র আমি করবই। তো ওরকম যদি কোনো চরিত্র আসে, ওই রকমই হতে হবে বলছি না। ওরকম ভালো লাগবে আমার, ওরকমভাবে টাচ করবে। তো আমি নিশ্চয়ই করব। যদিও ভগবানের কৃপায় এই পডকাস্টটা এখন বেশ ভালো রিচ করেছে, প্রচুর মানুষজন দেখে, ইন্ডাস্ট্রির লোকজন দেখে, তো সেই অর্থেই বলছি, ডিরেক্টরদের উদ্দেশ্যে কি বলতে চাইবে, যে কিরকম খিদে তোমার রয়েছে বা কতটা খিদে রয়েছে বা আমি কিরকম খাবারের খিদে রয়েছে? ডিরেক্টরদের উদ্দেশ্যে বলতে চাই, সামনেই ডিরেক্টর বসে আছে সবাই। তো আমি বলতে চাই আমি আমি সব রকম কাজ করতে চাই। আমি ভীষণভাবে তৈরি, আবার বলছি। আমি আমাকে যদি কোনো চরিত্রে সুযোগ দেওয়া হয়, আমি নিরাশ করব না। না, না, আমি এরকম ফরমাল বলতে বলছি হ্যাঁ, না। আমি আমি আর বলছি কি ওই বলবো যে যেটা ডিরেক্টরদের? সেটা বলছি না। আমি কি বলছি যে চরিত্র করতে চাই? হ্যাঁ, মানে তোমার খিদেটা আরকি।
এইভাবে যদি বেঁধে দিই ডিরেক্টররা তখন ওইভাবেই ভাববে না আমাকে। অবশ্যই না, মানে হ্যাঁ, হয় না আমি নিজের একটা আমার ড্রিম থাকে। আমার ইচ্ছে আছে সত্যি কথা বলতে এখন কমার্শিয়াল অ্যাকশন হিরো হওয়ার, হুম যেটা আমি চেষ্টাও করছি আর আমি করছিও। কিছু কাজ এরকমই কমার্শিয়াল ছবি করছি পরপর কিছু, যেগুলোতে আমাকে একদম কমার্শিয়াল হিরো হিসেবে দেখা যাবে। আর আমি বাহ, আগামী দিনে এইভাবেই আমি কাজ কিন্তু করতে চাই। বাংলায় কমার্শিয়াল কাজের সংখ্যা কমে আসছে। আমার কি মনে হয় কমার্শিয়াল কাজ আবার কি ওই সেই জন্যই তো রকম করতে হবে। ব্যবসা দেবে? অবশ্যই আমরা একদমই। মিস করছি হ্যাঁ, দেবদা জিদ্দা, তারপরে আর কোনো হিরো তৈরি হলো না সেই দেখো আমার অর্থে। কাছে যে কাজ পয়সা দেয় সেটাই কমার্শিয়াল। একদমই তো অবশ্যই, আমরা মানে ওই আমরা ওই মাসালা মুভি, তথাকথিত মশালা মুভি মাসালা মুভি তো দেবদা তো দেখিয়ে দিল খাদান করে। খাদান করে। হ্যাঁ, তো এরকম আরো সিনেমা হচ্ছে। জিদ্দাও কমার্শিয়াল মুভি করে ওরকম। তো আরো অনেকে করবে। ওই কমার্শিয়াল মুভির তো টাইম আবার আসবেই। থ্যাংক ইউ রোহনদা। 3 বার শিলিগুড়ি ঘুরে আসার পর তুমি ফাইনালি সময় দিয়েছো। এবার তুমি বলো তোমার আমি কেমন আবার লাগলো? যাচ্ছি কয়েকদিনের ওই মধ্যে। দেখো, ঠিক সময় ফোনটা করেছিলাম। এবার তুমি বলো তোমার এখানে এসে কেমন লাগছে? আমার দারুণ লাগছে। খুব ভালো ঢপ লাগছে। মেরো না তো। আড্ডা মারতে আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে। আর সবাই এত ভালো, ভালো কিছু মানুষের সাথে আলাপ হলো এখানে এসে। তো আমার খুব ভালো লাগলো। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা বাংলা সিনেমার সাথে থাকুন। বাংলা সিনেমা দেখুন। আর আমি অনেক চেষ্টা করছি, হাসল করছি। আমাকে সাপোর্ট করুন এবং টকবক দেখতে থাকুন। হ্যাঁ, একটু বলো, কেউ সাবস্ক্রাইব করছে না। কেন সাবস্ক্রাইব কেন করছেন? আমার না একজন ভিউজ খুব, হচ্ছে, তুমি সাবস্ক্রাইব করছে না। প্রথমেও বলছিলে হ্যাঁ, যে ভিউ হচ্ছে সাবস্ক্রাইব হচ্ছে না। আমার একজন ইউটিউবারের কথা মনে পড়লো। তার তার চ্যানেল আমি খুব দেখি। হ্যাঁ। সে প্রত্যেকটা ভিডিওর আগে বলে, ও হিন্দিতে বলে যে आप लोग देख रहे हो पर सब्सक्राइब नहीं कर रहे हो, मत करो मत करो এরকম ভাবে বলে। তো আমার তার কথা মনে পড়ে গেল খুব। তো সাবস্ক্রাইব তো করতেই হবে, আর নাহলে নোটিফিকেশনটা পাবেন কি করে আপনারা? টকবকে এত ভালো ভালো কথা হচ্ছে, এত ভালো ভালো লোকজন আসছে টকবকে। তো তুমি সত্যি কথা বলবে, একদম একদম সত্যি কথা বলবে। এর আগে কোনো পডকাস্টের কোনো ক্লিপিংস হলো দেখেছো? দেখো আমি না না দেখেছি, আমি পডকাস্টই দেখি। আমি ইউটিউবে পডকাস্ট ছাড়া কিছু দেখি না, বুঝলে? আমি প্রচুর পডকাস্ট দেখি, কিন্তু বাংলায় পডকাস্ট এরকম ভাবে খুব কম হয়। তো আমার এই জন্য টকবক ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। আমি মানে টকবকের মতো বাংলা খুব কম পডকাস্ট চ্যানেল আছে। অল্প কিছু আছে যাদের সাবজেক্টটা আলাদা। হ্যাঁ, মানে কেউ হয়তো ভূতের কথা বলে হ্যাঁ বসে, হ্যাঁ হ্যাঁ। কেউ অন্যরকম, কিন্তু টকবক একদম যে সব রকম লোক আসে এখানে, কত রকম ফিল্ড থেকে লোক আসে, তার থেকে কত কিছু জানা যায়, একদমই তাই না? তো বাংলায় এরকম পডকাস্ট খুব কম চ্যানেল আছে, তো এটার জন্য থ্যাংক ইউ, টকবক তো দেখা থ্যাংক উচিত ইউ, সবার। থ্যাংক ইউ সো মাচ। ওই তো রোহনদা বলে দিয়েছে যখন, খুব Please, ভালো please জানেন দেখুন। অনেক ভালো ভালো কন্টেন্ট আমরা আনতে চলেছি। সো প্লিজ সাবস্ক্রাইব।